প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি ক্লাসে। আজকের ক্লাস আমরা মেইনলি নিব তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির উপর, যেটা আমাদের রুটিন অনুযায়ী বলা ছিল। এই ক্লাসে আমরা আমাদের সংখ্যা পদ্ধতির A to Z সব কিছু আলোচনা করব, অর্থাৎ সংখ্যা পদ্ধতির জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এমনকি সংখ্যা পদ্ধতি থেকে যে আমাদের প্রশ্নগুলো বেশিরভাগ এসে থাকে পরীক্ষায়, সেগুলো আমরা সমাধান করব। অর্থাৎ ইনশাল্লাহ এই এক ক্লাসে সংখ্যা পদ্ধতি ক্লাস করলে তোমার এই সংখ্যা পদ্ধতি থেকে কিন্তু একটা থেকে 10 মার্কের বেশি প্রশ্ন আসার সম্ভব। 10 মার্ক 100% আসবে, তবে এর বেশিও আসতে পারে। তো সেজন্য তোমাকে যেটা করতে হবে যে সংখ্যা পদ্ধতিটা খুব ভালোভাবে জানতে হবে, কারণ সংখ্যা পদ্ধতি থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আসে। তো অবশ্যই অবশ্যই সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং ক্লাসটি অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবে, এবং তোমার পরিচিত যে ফ্রেন্ডরা আছে এইচএসসি শিক্ষার্থীরা, তাদেরকে মেনশন করে নিয়ে আসো। আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব। তো যেটা বলতেছিলাম, এই ক্লাসটা আমাদের সংখ্যা পদ্ধতি ডেডিকেটেড। আমাদের আরেকটা রুটিন অনুযায়ী সন্ধ্যা 7টায় আমাদের ডিজিটাল ডিভাইসের, যদি সংখ্যা পদ্ধতি এখন শেষ করতে পারি তাহলে এখনই ডিজিটাল ডিভাইস শুরু করে দেব, সমস্যা নাই। তবে সংখ্যা পদ্ধতি মেনলি হচ্ছে আমাদের ফোকাস থাকবে। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো তোমরা দেখি কে কে যুক্ত হয়ে গিয়েছো আমাদের সাথে, সেটা একটু খেয়াল করি। ওকে, আচ্ছা, সাইমা আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, সানজানা সিমি, মোস্ট জান্নাতুল ফেরদাউস, তারপরে হচ্ছে পলি ইসলাম আমাদের সাথে যুক্ত আছে, আফিয়া যুক্ত আছে, সালাম দিচ্ছে। যারা সালাম দিচ্ছে সবাইকে একসাথে বলছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আয়শা সিদ্দিকা হাই, তোমাকেও হাই। ড্রিমলেস কুইন, আচ্ছা ঠিক আছে, তোমার স্বপ্ন ছাড়া রানী তুমি। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এমডি শামেল স্যার, আমি আচ্ছা স্যার তুমি মানে বুঝি নাই। শুভা ভাইয়া শুভ সকাল, তোমাকেও শুভ সকাল। আছে, এখনো সকাল আছে। আয়শা সিদ্দিকা ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করছি তোমরাও ভালো আছো। গলা একটু সমস্যা, কালকে বেশি কথা বলছি তো এই জন্য গলা কেমন জানি হঠাৎ হঠাৎ করে কে জানি চেপে ধরে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো কোনো সমস্যা নাই, যতই চাপাচাপি করুক, আমরা আজকে সারাদিন ক্লাস করবো, আমাদের রুটিন অনুযায়ী ক্লাস হবে ইনশাল্লাহ। তার ফল পাবো আমরা আগামীকালকের পরীক্ষায়। ঠিক আছে, পরীক্ষা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নাই। মাথা ঠান্ডা রেখে প্রিপারেশন নিতে থাকো, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। কারণ আইসিটিতে পাশ করা কিন্তু খুবই সহজ, এবং তোমার ভালো রেজাল্ট করাও সহজ। তোমার যদি খুব ভালো রেজাল্ট করতে হয় একটু কষ্ট করতে হয়, খুব বেশি কষ্ট না। ঠিক আছে, তো যারা আসলে সারা বছর একটু দুষ্টামি করছে তাদের জন্য আর কি একটু প্রবলেমেটিক, যে হচ্ছে সারা বছর দুষ্টামি করছে তো ভাই, এই জন্য হচ্ছে এখন একটু প্যারায় পড়ে গেছে ওই যে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় করতে গিয়ে। তবে তৃতীয় অধ্যায় তুমি এই ক্লাস করলে ইনশাল্লাহ তোমার তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি অংশ থেকে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো প্রথমে আমরা ক্লাস শুরুর আগে তোমাদেরকে বলবো, যারা যুক্ত হয়েছে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখো এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো দ্রুত। আচ্ছা, আমার ক্লাস অনেকে প্রথম থেকে বলতেছে, কথা বলতেছে, থ্যাংক ইউ সো মাচ। জিয়াদ হোসেন যুক্ত আছে আমাদের সাথে, সাকিব, তারেক মাহমুদ যুক্ত আছে। ওকে, সবাই যুক্ত হতে থাকো। আর কাল কলেজে ইয়ার ফাইনাল, তাই চলে আসলাম আপনার ক্লাসে ভাই। ওকে, থ্যাংক ইউ রাকিব। তো আমি যদি তোমাদেরকে এই অধ্যায় নিয়ে একটু কথা বলি, যে এই সংখ্যা পদ্ধতি থেকে কোনগুলো হচ্ছে ভাইয়া খুবই হট টপিক, মানে খুবই গরম 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 বিষয়বস্তু কোনগুলো, আমরা সেগুলো যদি একটু বুঝার চেষ্টা করি। তো যদি বলো যে ভাই আমি তৃতীয় অধ্যায় থেকে মাত্র 2 থেকে 3টা টপিক পড়তে চাই, কয়টা? 2 থেকে 3টা টপিক পড়বো, তাহলে সেই টপিকগুলো একটু বলেন। আসলে সংখ্যা পদ্ধতি থেকে 2টা টপিক পড়লেই তুমি কমন পেয়ে যাবে, তবে ওই 2টা টপিকের মতো টপিক, সেই কি টপিকের মতো টপিক সেটা আমরা একটু দেখি। তোমরা হয়তো অনেকেই জানো, তোমাদের হয়তো বা কলেজে থাকতে স্যার অলরেডি বলে দিয়েছে, তারপরও আমি আরেকবার বলে আরেকবার শুনো। সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে তোমার 2 এর পরিপূরক। পরিপূরক এর মাধ্যমে বিয়োগ, পার্থক্য নির্ণয়, বলে না যে হচ্ছে 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, এটা হচ্ছে 1 নম্বরে থাকবে। এখন তুমি যদি 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে যাও, তাহলে তোমার সংখ্যা পদ্ধতি জানা লাগবে।
সংখ্যা পদ্ধতির রূপান্তর জানা লাগবে। কারণ তোমাকে হয়তো ওইখানে দুইটা সংখ্যা দুই রকমের দিয়েছে, একটা হেক্সাডেসিমেলের দিয়েছে, একটা বাইনারির দিয়েছে। তো তোমাকে যে কাজ করতে হবে আলটিমেটলি দুইটাকে বাইনারিতে নিয়ে আসতে হবে। তার মানে কি, যেটা হেক্সাডেসিমেলে দিছে সেটাকে বাইনারিতে নিয়ে আসতে হবে। তার মানে এই রূপান্তরটা তোমার এটা করতে হলে রূপান্তরটা জানা লাগবে। সেজন্য আরেকটাও আছে তোমার, সেটা হচ্ছে রূপান্তর, সংখ্যা পদ্ধতির যে রূপান্তরটা আছে সেটা। ওকে, এই দুইটা টপিক খুবই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আরো একটা জিনিস, এই দুইয়ের পরিপূরকে যখন বিয়োগ করতে চাও, ওটা যোগের মাধ্যমে বিয়োগ হয় আর কি, বিয়োগ যোগ, যোগ বিয়োগ আর কি, ওটা যোগের মাধ্যমে বিয়োগটা করা হয়। তবে এই যোগ বিয়োগ করতে গেলে তোমার কি সংখ্যা পদ্ধতির যোগ, বাইনারির যোগ পারতে হবে, অক্টালের যোগ, এগুলো যোগগুলো পারতে হবে। তো 3 নম্বরে তুমি আরেকটা টপিক যদি অ্যাড করো সেটা হচ্ছে যোগ বিয়োগ। গুণ ভাগের কথা বলতেছি না, যোগ বিয়োগ, এই দুটো জিনিস। এই 3টা টপিক পড়লে ইনশাআল্লাহ তুমি সৃজনশীল কমন পেয়ে যাবা 99% শিওর, 100% শিওর। বাকিটা আল্লাহর হাতে, ঠিক আছে? কারণ এখান থেকে প্রশ্ন আসবেই। তুমি দেখো বিগত সালের প্রশ্ন দেখো, 2 এর পরিপূরক থেকে যে কতগুলো প্রশ্ন আসছে হিসাব ছাড়া। তারপর 2 এর পরিপূরক আসলে রূপান্তর লাগবেই, যোগ বিয়োগ লাগবে, আসলে আর কিছু থাকেই না। বুঝতে পেরেছো? সো এই 3টা টপিক আজকের ক্লাসে খুব ভালোভাবে আমরা সমাধান করব। তো যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড টাইপের যেসব বোর্ডের একটু মাথা একটু বেশি বড়, তারা যেসব প্রশ্ন করে থাকে, বিশেষ করে যশোর বোর্ড, তারা একটু কঠিন প্রশ্ন করে থাকে। যেমন তোমাকে প্রশ্ন করতে পারে এইরকম টাইপের যে আমরা এইখানে যদি একটা সংখ্যা পদ্ধতিতে মনে করো যে এই জায়গায় আছে তোমার, আমরা জানি যে বাইনারি হচ্ছে 2 ভিত্তিক, অক্টাল হচ্ছে 8 ভিত্তিক, ডেসিমেল 10 ভিত্তিক, হেক্সাডেসিমেল 16 ভিত্তিক। বাট তারা বলে কি জানো, যে বাইনারি থেকে অক্টালের রূপান্তর না, বাইনারি থেকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এখন 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমরা দেখি নাই, বা দশমিক থেকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির রূপান্তর এটা দেখেছি, এটা দেখি নাই। তাহলে ভাই তাহলে আমরা কি করতে পারি? তো সেটাই হচ্ছে আমরা দেখবো আজকের ক্লাসে ইনশাল্লাহ, যে অন্য সংখ্যা পদ্ধতি আমরা শিখছি মাত্র 4টা টাইপের সংখ্যা পদ্ধতি, বাইনারি, দশমিক, হেক্সাডেসিমেল, অক্টাল। বাট আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ কি দেখবো, আমাদের 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 4 ভিত্তিক, 5 ভিত্তিক, 6 ভিত্তিক, 7 ভিত্তিক, এমনকি যেই ভিত্তিকই দেখ না কেন তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। এবং 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সরাসরি যোগ, তুমি ক্যালকুলেটর কোনো কিছু ছাড়াই তুমি যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ এখন করতে পারবে ইনশাল্লাহ এই ক্লাস শেষে। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো তোমাদেরকে এখানে যদি দেখাই যে হচ্ছে এগুলা তো হচ্ছে বেসিক, এই জিনিসগুলো এখন পড়াবো না, আর এগুলো তোমরা সবাই পারো। মেইন কথা হচ্ছে সংখ্যা পদ্ধতি। একটা জিনিস মনে রাখবা, সংখ্যা পদ্ধতি প্রধানত যদি প্রশ্ন আসে, সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার মনে রাখবা, সংখ্যা পদ্ধতি প্রধানত হচ্ছে 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নন পজিশনাল, একটা হচ্ছে পজিশনাল। পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার, তোমরা বলে দিলে 4 প্রকার, তাহলে কিন্তু ভুল হবে। কারণ ওইটা বেস বা ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। তবে প্রধানত যদি বলে তাহলে বলবা সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা যেন মনে থাকে। আচ্ছা, তারপরে আসো, এটা আরেকটা হচ্ছে তোমাদের, আমরা যদি এখানে খেয়াল করি সেটা হচ্ছে এই যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদের মধ্যে যদি আমরা যাই, আমাদের ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি আমাদের হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এই 4 প্রকার হচ্ছে আমাদের ভিত্তির উপর নির্ভর করে প্রকারভেদ। ওকে, তার পরবর্তীতে দেখো এই দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল ভিত্তির উপর নির্ভর। এখানে ভিত্তিগত 10, বাইনারির ভিত্তিগত 2, অক্টালের ভিত্তিগত 8 এবং হেক্সাডেসিমেলের ভিত্তিগত 16। এখন এই দশমিকের ভিত্তি 10 কেন? কারণ দশমিক সংখ্যা পদ্ধতিতে মৌলিক অঙ্ক 10টি। সেই 10টি কি কি? 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত মৌলিক অঙ্ক আমাদের 10টি। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2টি, ভিত্তি যেহেতু 2 তার মানে অঙ্ক কয়টি হবে? 2টা, 0 আর 1, 0 আর 1 এর বাইরে যাবে না। অক্টাল সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক 8টি, এই জন্য এটার ভিত্তি হচ্ছে 8। সেই মৌলিক অঙ্ক 8টি কি কি? 0 থেকে 7 পর্যন্ত কিন্তু 8টা অঙ্ক হয়। হেক্সাডেসিমেল এসে তোমরা অনেকেই গোলাই ফেলো, সেটা হচ্ছে ভাই এখানে 16টি অঙ্ক কোথায় পাবো? দেখো 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টা অঙ্ক,
এরপর তুমি বললা যে ভাই 10 হয় নাই কেন? 10 কেন হবে? কারণ 10 লিখতে গেলেই তো 1 আর 0 লিখতে হয়। 1 আর 0 কিন্তু মৌলিক অঙ্ক হবে না, কারণ উপরে একবার 1 আর 0 আছে। এই জন্য হেক্সাডেসিমেলে 10, 11 এগুলো লেখা যায় না। তো 10-এর পরিবর্তে এ লেখা হয়, 11-এর পরিবর্তে বি লেখা হয়, 12-এর পরিবর্তে সি, ডি, ই, এফ, এফ পর্যন্ত, এফ মানে 15। তো ভাই 15 কেন? কারণ 0 থেকে 15 পর্যন্ত 16টাই অঙ্ক হয়। তার মানে 0 থেকে 9 পর্যন্ত, এরপরে এ থেকে এফ পর্যন্ত। এগুলো হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আরো একটা কথা যদি তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এই সংখ্যা পদ্ধতির প্রকারভেদ তো 4 প্রকার, ভিত্তির উপর নির্ভর করে 4 প্রকার দেখলাম। তবে যদি তোমাকে এখন 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে, তুমি কি পারবা না? পারবা। কেমনে? কারণ 2 ভিত্তিকের জন্য 0 আর 1, 3 ভিত্তিকের জন্য 0, 1, 2। 6 ভিত্তিক যদি বলে, এখানে মৌলিক অঙ্ক 6টি, কত? 0 থেকে 5 পর্যন্ত। তো আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, সো এই জিনিসটা আশা করি ক্লিয়ার। এগুলো তোমরা সবাই পারো। তারপর আমরা ক্লাসটা শুরু করার আগে আমরা একটু রিক্যাপ নিয়ে নিলাম আর কি, এই আর কি কথা। আচ্ছা, তোমাদেরকে একটু কথা বলি যারা যুক্ত হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, আপনার ক্লাস করেছি, ফ্রি ক্লাস এবং পেইড ব্যাচ করেছি, শুভা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমরা যারা এখনো ভিডিওটা শেয়ার করো না, তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটা শেয়ার করে রাখো এবং ফ্রেন্ডদের মেনশন করে রাখো। তো যারা শেয়ার করতেছে তারা বলতেছে ভাই এত শেয়ার করেন, এত শেয়ার করে কি হবে? ঠিক আছে, যেহেতু কালকে থেকেই বলতেছি যে এত শেয়ার করে কি হবে, তো আজকে তাহলে একটা গিফট তোমাদের জন্য রাখি। তোমরা যারা আমাদের ঢাবি ব্যাচে ভর্তি হতে যাচ্ছ, ডিইউ আইসিইউ ব্যাচের মধ্যে, অর্থাৎ তোমাদের পরীক্ষার পরে, এখন তুমি ভর্তি হয়ে থাকলেও থাকতে পারো, কিন্তু তোমাকে আমি বলতেছি যদি তুমি ভর্তি হতে চাও আমাদের ডিইউ আইসিইউ ব্যাচে, তাহলে যদি তুমি শেয়ার করে থাকো, সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী প্রথম 10 জন 60% ডিসকাউন্ট পাবে। কত পার্সেন্ট? আরেকবার বলে রাখছি, 60% ডিসকাউন্ট। 60% ডিসকাউন্ট পেয়ে থাকবে তোমরা। আজকের ভিডিওটা, এই ক্লাসের ভিডিওটা সর্বোচ্চ শেয়ারকারী প্রথম 10 জন, ঠিক আছে? শেয়ার করে তুমি জাস্ট ইনবক্সে নক দিবা যে এই যে ভাই দেখেন আমি এতগুলো শেয়ার করছি, তুমি আমাদের ডিইউ আইসিইউ ব্যাচে 60% তুমি হচ্ছে ছাড় পাবা, ঠিক আছে? এই সুযোগ সীমিত সময়ের জন্য, শুধুমাত্র 10 জনের জন্য। সো অবশ্যই তোমরা শেয়ার করে রাখো, এই সুযোগটা হাতছাড়া করো না। আরেকটা জিনিস হচ্ছে, তুমি একটা এটা কি ইয়েতে, এটা কি বলে, ওয়েবসাইট থেকে কিনতে গেলে না, এই কোডটা কোথায় ব্যবহার করবে? কোড লাগবে না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সো এই ব্যাচে যদি ভর্তি হতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি শেয়ার করে রাখলে 60% ডিসকাউন্ট থাকবে। এটা হচ্ছে গিফট, কারণ সবাই বলতেছে ভাই, সবাই বলে শেয়ার করেন, আমরা কি পাই? ঠিক আছে, এই জন্য তোমাদের জন্য একটা গিফট রইলো। ওকে ঠিক আছে, আমরা শুরু করে। শেয়ার ডান, মিষ্টিমে বলতেছে ঠিক আছে। সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে বলবা যে এই যে হাবিব ভাই ক্লাসে আমি শেয়ার করছি, শেষ। প্রথম 10 জন। ওকে, এখন আসো সংখ্যা পদ্ধতির ভাই প্রকারভেদটা আমরা দেখতে পেয়েছি। এবার যদি আমরা একটু যাই যে হচ্ছে অন্য ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি, এটা অনেকেই জানো না। যেমন দেখো 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এই 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক হবে 3টি, 0, 1, 2, 3টা মৌলিক অঙ্ক। এবং এই যে 210, 210, এটা কিন্তু একটা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে পারো। তাহলে এটা 3 ভিত্তিক হয়ে গেল। 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ভিত্তি হচ্ছে 4, যেহেতু মৌলিক অঙ্ক 4টি, 0, 1, 2, 3, 4টা মৌলিক অঙ্ক হয়ে গেল। 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে মৌলিক অঙ্ক 6টি, দেখো 0 থেকে 5 পর্যন্ত মৌলিক অঙ্ক 6টি। যাই হোক, এগুলো কোথায় কাজে লাগবে একটু পরে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই ভাই। এফএক্স 991 ইএস প্লাস ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, অবশ্যই যাবে। তোমাদের নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তোমার কাছে যে ক্যালকুলেটর আছে ওটার মডেল তো দেওয়া আছে উপরে বাম পাশে কোনায়, তুমি ওই মডেলটা লিখে একটু সার্চ দাও যে এই মডেলটা কি প্রোগ্রামেবল নাকি নন প্রোগ্রামেবল। তো দেখবা নন প্রোগ্রামেবল চলে আসবে বেশিরভাগ ক্ষেত্রে। প্রোগ্রামেবল ক্যালকুলেটর তুমি নিজেই জানো কোনটা, তো সেটা তুমি ব্যবহার করতে পারবা। নরমালি 1000-এর নিচে যা আছে সবগুলো নন প্রোগ্রামেবল, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা যদি একটু রূপান্তরের দিকে চলে যাই। আচ্ছা, রূপান্তরের দিকে যাওয়ার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে সংখ্যা পদ্ধতির যোগ আর বিয়োগ, এটা আমরা কিভাবে করব? সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ এটা আমরা কিভাবে করব? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন পরীক্ষার মধ্যে তোমার আসে এরকম প্রশ্ন আসে, অনেক কলেজে আসছে টেস্ট পরীক্ষা তোমাদের এরকম প্রশ্ন যে হচ্ছে যে 2, 3 এবং হচ্ছে 1, 2, এগুলো হচ্ছে তোমার 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আছে, এদেরকে যোগ করো। 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতেই যোগ করতে বলছে।
তোমাকে কোনো বাইনারিতেও নিতে বলে নাই, দশমিকেও নিতে বলে নাই, তোমাকে বলছে 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যোগ করতে হবে, ঠিক আছে? তো তুমি এটাকে যদি 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যোগ করো তাহলে সেটা কিভাবে করতে পারো, 5 ভিত্তিকে কিভাবে, 6 ভিত্তিকে কিভাবে? তোমরা অনেকেই শুধুমাত্র দশমিকের যোগ করতে পারো, ভাই 20 যোগ 10 সমান হচ্ছে 30, এটা হচ্ছে দশমিকের যোগ, এটা অনেকে করতে পারো। আবার তোমরা ইয়ে করতে পারো, এটাকে বলা বাইনারির যোগ করতে পারো, 101 ডিভাইডেড বাই 110, এটা যোগ করতে বললে বাইনারির যোগ অনেকে করতে পারো। কিন্তু যদি তোমাকে বলি যে 77 আর 17 এটা অক্টালে যোগ করো, তখনই তোমাদের কি হয়, ঘাম ছুটে যায় যে না ভাই এটা আর আমি পারতেছি না। তো চলো এটা এরকম যোগ আমরা কিভাবে করব, যেই সংখ্যা পদ্ধতি থাকুক না কেন, যেই সংখ্যা পদ্ধতি থাকুক না কেন, বাইনারি, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল, 2 ভিত্তিক, 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 6 ভিত্তিক, 7 ভিত্তিক, সব ভিত্তিক সংখ্যা পদ্ধতির যোগ তুমি করতে পারবা। কিভাবে দেখো, নিয়মগুলো তুমি দরকার হয় যদিও তুমি স্লাইড পেয়ে যাবা, তারপর দেখো আমি তোমাকে এখানে বলতেছি। নিয়ম হচ্ছে যোগফল যদি ভিত্তির সমান বা বেশি হয় তাহলে ভিত্তি বিয়োগ করতে হবে, যতক্ষণ না ফলাফল ভিত্তির ছোট হয়, আর যতবার বিয়োগ করা হবে হাতে তত থাকবে। ভাই কি বলছেন কিচ্ছু বুঝি নাই, বুঝার দরকার নাই, কারণ আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো মনে করো আমি এখানে যোগ করব হচ্ছে তোমার বাইনারি সংখ্যা পদ্ধতি, তাহলে মনে করো 101 আর এখানে লিখলাম 111, এই দুইটা সংখ্যা আমরা যোগ করব। তো এখন যোগ করতে গেলে আমরা কি করব, দেখো আমরা জানি বাইনারিতে 1 1 যোগ করলে 0 হয়, কেন 0 হয় এটা কিন্তু আমরা কেউ জানি না। এখন দেখো 1 আর 1 যদি আমরা যোগ করি কত হয় নরমালি, এখন তুমি একদম শিশু, ঠিক আছে, তুমি চিন্তা করো 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। আমরা কিন্তু বাইনারি যোগ করতেছি, এই যে ভিত্তি 2। সো তুমি 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 কি এখানে লিখতে পারবো ভাইয়া? না, 2 লিখতে পারবা না, কারণ তুমি যেই সংখ্যা পদ্ধতিতে যোগ করতেছো তার ভিত্তির সমান বা বেশি হওয়া যাবে না যোগফল। তাহলে আমি কোন সংখ্যা পদ্ধতিতে যোগ করতেছি, আমি এখন বাইনারি যোগ করতেছি। তো বাইনারি যোগের ক্ষেত্রে বাইনারি যোগের ভিত্তি কত, বাইনারির ভিত্তি কত, 2। তাহলে এখন আমি দেখতেছি 1 আর 1 যোগ করলে 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 কি এখানে লিখতে পারবো? 2 লেখা যাবে না, কারণ আমরা বলেই দিয়েছি দেখো যোগফল যদি ভিত্তির সমান বা বেশি হয় তাহলে সেটা লেখা যাবে না। তাহলে কি করতে হবে, তাহলে যোগফল আমাদের কত আসছে, এই আর 1 আর 1 কে যোগ করাতে আমাদের যোগফল কত আসছে, 2 আসছে, এই 2 লেখা যাবে না। তাহলে কি করতে হবে, যেটা আসছে যোগফলটা তার থেকে ভিত্তি একবার বিয়োগ করতে হবে। তাহলে আমাদের ভিত্তি কত বলো তো, 2, তো আমি 2 একবার বিয়োগ করে দিলাম। তাহলে এখন বলো তো 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 0, তার মানে তোমার এখানে বসাইতে হবে 0। এই জন্য বাইনারিতে 1 আর 1 যোগ করলে 0 হয়। তো ভাই হাতে কি আছে, আছে। কিভাবে বুঝবো হাতে আছে, যদি একবার বিয়োগ করা লাগে তাইলে হাতে 1 আছে, তাহলে আমরা একবার বিয়োগ করতে হয়েছে, তার মানে হাতে 1 আছে, সেই 1 তুমি এখানে নিয়ে আসো। এবার তুমি আবার যোগ করো, 1 আর 1 যোগ করলে কত হয় বলো তো, 1 আর 1 যোগ করলে 2 হয়, 1 0 1, এই তিনটা জিনিস যোগ করলে কত হয়, 2 হয়। 2 কি এখানে লেখা যাবে না, কারণ 2 কি, 2 বাইনারির ভিত্তির সমান হয়ে যায়, এই জন্য 2 লেখা যাবে না। তাহলে ওই 2 কে কি করতে হবে, ওই 2 থেকে তোমার ভিত্তিটা বিয়োগ করে দিতে হবে। তাহলে ভিত্তিও তো আমাদের 2, তাহলে আমরা ভিত্তি বিয়োগ করে দিলাম, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে এখানে আসছে 0। হাতে কি আছে 1, ইয়েস হাতে কিন্তু 1 আছে, সেই 1 এখানে চলে আসবে, কারণ একবার বিয়োগ করছে যেহেতু, এই জন্য হাতে 1 আছে। তুমি হয়তো বা পুরোপুরি বুঝতে পারতেছো না, কোনো সমস্যা নেই, কারণ আমরা আরো করব, এখন আরো প্র্যাকটিস করব। তাহলে এখন হাতে 1 আছে, এবার তুমি এই তিনটাকে যোগ করো, কত হয় বলো তো, 1 যোগ 1 যোগ 1, তিনটা 1 যোগ করলে কত হয়, 3 হয়। 3 কি এখানে লেখা যাবে না ভাইয়া, কেন, কারণ 3 তো 2 এর বড়, কারণ আমাদের ভিত্তি হচ্ছে 2, 2 এর সমান বা বড় হওয়া যাবে না। তাহলে 3 কে কি করতে হবে, 3 থেকে তুমি ওই ভিত্তিটা বিয়োগ করে দাও, আমাদের বাইনারির ভিত্তি হচ্ছে 2, ভিত্তি বিয়োগ করে দিলাম। 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1 হয়, তার মানে এখানে ফলাফল হবে 1। হাতে কি 1 আছে, অবশ্যই আছে, কারণ একবার ভিত্তি বিয়োগ করা লাগছে, এই জন্য হাতের 1 এখানে নিয়ে আসো, এই 1 বরাবর বসে যাবে। এটাই হচ্ছে বাইনারির যোগ। এখন এটা যে শুধু বাইনারির যোগ তাই কিন্তু নয়, আমি যদি এখন অক্টালের যোগ করতে চাই তাহলে আমি কিভাবে করতে পারি ভাই সেটা একটু বলেন। দেখো অক্টালের যোগ করব, তাহলে আমি একটা অক্টাল সংখ্যা নিলাম, মনে করো যে 2 3 5, আর একটা নিলাম 1 2 2। এখন এই দুটো সংখ্যাকে আমরা যোগ করব অক্টালে, অক্টালে যোগ করতেছি আমরা, মূল নিয়মে যোগ বলা হয় এটাকে। এখন আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করতেছি, কিভাবে দেখো, প্রথমে 5 আর 2 যোগ করলে কত হয়, 7। 7 কি লেখা যাবে, যাবে, কেন, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8,
তাহলে আমরা আমাদের যোগফল আসছে 7, 7 কিন্তু লেখা যাবে। লেখা যাবে না কোনটা? যদি ভিত্তির সমান বা বেশি হয়, অর্থাৎ 8 বা 8 এর বেশি হলে লেখা যাবে না। বাট এখন 5 আর 2 যোগ করছি 7 হয়েছে, তাহলে 7 বসে যাবে। এরপর 3 আর 2 যোগ করলে 5, 5ও বসে যাবে, কারণ 5ও অক্টালের ভিত্তি থেকে ছোট। 2 আর 1 যোগ করলে 3 হয়, এটাও 8 এর ছোট, এটাই অ্যান্সার 357, এটাই অ্যান্সার। এরপর দেখো, এখন ভাই এটা তো সহজ বুঝে গেলাম, একটু কঠিন অক্টালের একটা যোগ দেন। ইয়েস, আমরা এখন সেটা করব। মনে করো 2 5 7 1 4 3, এটা কি অক্টালে যোগ করো। এখন আসো, এখানে সমস্যায় পড়বা তুমি। অক্টালে যোগ করতেছি কিন্তু 7 আর 3 যোগ করলে কত হয়? 10। 10 কি লেখা যাবে? 10 লেখা যাবে না। কেন? কারণ 10 8 এর বড়। আমাদের সংখ্যা পদ্ধতি যেটাতে আমরা অক্টালে যোগ করতেছি, অক্টালের ভিত্তি 8, কিন্তু যোগফল আসতেছে 10, 10 লেখা যাবে না। তাহলে কি করতে হবে? ভিত্তিটা বিয়োগ করে দিতে হবে একবার। তাহলে 8 একবার বিয়োগ করে দেই, 10 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 2। তার মানে এখানে আমাদের ফলাফল হবে 2। হাতে কি 1 আছে? অবশ্যই হাতে 1 আছে, কারণ একবার ভিত্তি বিয়োগ করা লাগছে, তাহলে হাতে 1 আছে। এবার তুমি যোগ করো, 5 4 9, 9 এর সাথে 1 যোগ করলে কত হয়? 10। এখনো আবার এগুলো যোগ করছি, 10 আসছে। 10 কিন্তু লেখা যাবে না, কারণ 10 8 এর চেয়ে বড়। তাহলে 10 যেহেতু লেখা যাবে না, কি করতে হবে? 10 থেকে একবার ভিত্তি বিয়োগ করে দাও, 10 থেকে 8 বিয়োগ করলে 2, তার মানে এই 2 চলে আসবে নিচে। হাতে কি 1 আছে? হাতে কিন্তু 1 আছে, কারণ একবার ভিত্তি বিয়োগ করা লাগছে। এই 1 আমরা এখানে নিয়ে আসি। এবার তুমি যোগ করে দাও, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 1 যোগ করলে 4। 4 কি লেখা যাবে? অবশ্যই লেখা যাবে। কেন? কারণ 4 8 থেকে ছোট, এই জন্য 4 লেখা যাবে। তার মানে অ্যান্সার হবে আমাদের 422। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। তা আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো কিভাবে যোগ করতে হয়। তোমাদেরকে আমি এখন একটা দিব, সবাই একটু করে আমাকে দেখাবা যে হ্যাঁ এটার অ্যান্সার হচ্ছে এটা। সবাই একটু দেখে আমাকে এটা একটু করে দাও। সেটা হচ্ছে, মনে করো যে 2 5 7 আর নিচে হচ্ছে আমাদের 1 3 3। এটার অ্যান্সার কত আসবে? সবাই একটু করে। এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করবা, অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করবা সবাই একটু। ভাই এগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে পারবো। এমডি ইয়াসিন, আরাফাত, সাকিব, তোমাকে যদি 3 ভিত্তিক এবার যোগ করতে বলে তাহলে কি করবা? এটা তো আমি করাচ্ছি শুধুমাত্র যে তুমি ক্যালকুলেটরে তো এটা করা যাবে, সেটা আমি জানি অক্টালে, কিন্তু এটা করানোর কারণ হচ্ছে তোমাকে 3 ভিত্তিকে যোগ করতে বলবে, 4 ভিত্তিকে যোগ করতে বলবে, তখন কি করবা? তখন তো ক্যালকুলেটরে পারবা না ভাইয়া। আচ্ছা, আজ ফার্স্ট বুঝলাম এভাবে। আচ্ছা ঠিক আছে, পরীক্ষার আগের দিন, 2 বছর পর এখন পরীক্ষার আগের দিন এভাবে প্রথম বুঝলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাও বুঝতে পেরেছো, ভালো হয়েছে। সবাই 412 বলো, কেউ কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করে করবা না। আচ্ছা সবাই 412 বলতেছে, দেখি 412 হয়েছে কিনা অ্যান্সার। 7 3 যোগ করলে 10, 10 লেখা যাবে না, ভিত্তি বিয়োগ করে দিতে হবে একবার, তাহলে হয় 2, 2 হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর হচ্ছে হাতে 1 থাকবে, কারণ একবার ভিত্তি বিয়োগ করছি। 5 3 হচ্ছে 8, 8 এর সাথে 1 যোগ করলে 9, 9 লেখা যাবে না, কারণ 9 ভিত্তির বড়, তাহলে একবার ভিত্তি বিয়োগ করে দিতে হবে 8, তাহলে হাতে এই ফলাফল হবে 1, হাতে থাকতেছে আমাদের 1। এবার এগুলো যোগ করলে হয় 4, 412। এবার আসো, খুব তো অনেকে ক্যালকুলেটর দেখে করে দিছো, এখন আসো যারা বলতেছিল যে ক্যালকুলেটরে করতে পারবো ভাইয়া, তারা এখন করো। যে আমি এখানে লিখলাম যে 2 4 4 এবং 3 4 1, এটাকে তুমি 5 ভিত্তিকে যোগ করো, 5 ভিত্তিকে। এবার বুঝছো কেন এতক্ষণ এটা বুঝাইছি? কেন এতক্ষণ বুঝাইছি? আশা করি এখন বুঝতে পেরেছো। 5 ভিত্তিকে যোগ করো, এখন আর তোমার ক্যালকুলেটর কাজে দিবে না বন্ধু। হ্যাঁ 412, সবাই যারা 412 বলতেছো থ্যাংক ইউ সো মাচ। এইচএসসির আগের দিন যোগ শিখছি, তোমাদের জন্য কি বলবো, সমস্যা নাই, শিখছো তো অ্যাটলিস্ট, পরীক্ষার আগে শিখছো, পরীক্ষার পরে শিখলে আফসোস থাকতো বেশি, পরীক্ষার আগে শিখছো, এটাই আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, অনেক সোজা লাগছে, মনে থাকবে এই নিয়ম। ওকে থ্যাংক ইউ। আচ্ছা মেহেদি হাসান বলছে 4135, ওকে ভেরি গুড। আর কেউ 4135 কিনা আমি এখনো জানি না, আমি করে দেখতে হবে। কেউ বলছে 140, 140 তো হওয়ার প্রশ্নই আসে না। তারপরে হচ্ছে সানিহা সুখী বলতেছে 535, মুজাহিদুল বলতেছে 1140, 1140, 1140, অনেকে বলতেছে। ওকে দেখি, আমি চেষ্টা করে দেখি। 4 আর 1 যোগ করলে কত হয়? 5, 5 কি লেখা যাবে? যাবে না। কেন? কারণ ভিত্তির সমান হয়ে গেছে, তাহলে 4 আর 1 যোগ করলে 5, এই 5 লেখা যাবে না। তাহলে কি করতে হবে? এই 5 কে ভিত্তি, এই 5 থেকে ভিত্তি বিয়োগ করতে হবে, ভিত্তিও আমাদের 5, তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে 0, তাহলে এখানে হবে 0। হাতে আছে কত? 1।
এই 1 এখানে বসবে। এখন যোগ করো, 4 4 যোগ করলে কত? 8। 8 এর সাথে 1 যোগ করলে কত হয়? 9। তাই 9 কি লেখা যাবে? লেখা যাবে না। তাহলে 9 থেকে ভিত্তিটা বিয়োগ করে দাও, ভিত্তি 5, 9 থেকে 5 বিয়োগ করলে 4। এই যে আমাদের 4 এখানে চলে আসছে। হাতে কি আছে? 1 আছে, কারণ একবার ভিত্তি বিয়োগ করছো। এবার দেখো 3 2 5, 5 আর উপরে হাতে 1 হচ্ছে 6। 6 লেখা যাবে না, কারণ ভিত্তির বড় হয়ে যায়। 6 থেকে 5 বিয়োগ করে দাও, 1 হয়। তাহলে 1 লিখে ফেললাম। হাতে আছে? আছে, কেন? একবার আমরা ভিত্তি বিয়োগ করেছি, তো সেই 1 আমরা এখানে লিখে দিলাম। এবার সেই 1 এর নিচে কিছু নেই, মানে এটা সরাসরি বসে যাবে। আর 1 5 এর থেকে ছোট, এই জন্য সরাসরি বসবে। তার মানে 1140। যারা বলেছো, যারা আশা করি এখন বুঝতে পেরেছো অ্যান্সার কেন 1140 হয়েছে। ওকে, ভেরি গুড, ভেরি ভেরি গুড। ঠিক আছে, তাহলে এই যোগটা তোমরা করতে পারবা। এবার যেই ভিত্তিতেই আসুক না কেন, তোমাকে যদি বলা হয় 3 ভিত্তিকে যোগ করো, তুমি করতে পারবা। 4 ভিত্তিকে যোগ করো, করতে পারবা। ভিত্তি এখন আর তোমার কাছে কোনো প্যারা হবে না। এবার আসো যে আমরা বিয়োগ নিয়মটা একটু দেখি, যে বিয়োগের নিয়মটা আমরা কিভাবে করব। যোগ শিখলাম ভাইয়া, এখন বিয়োগটাও একটু শিখাই দেন। ওকে, এখন আমরা বিয়োগটা একটু শেখার চেষ্টা করি। দেখো, বিয়োগ যদি আমরা করতে যাই, তাহলে যেভাবে আমরা বিয়োগ করতে পারি সেটা হচ্ছে, মনে করো আমরা এখানে লিখলাম, আমরা এখন একটা বিয়োগ করি, সেটা হচ্ছে 3 ভিত্তিকের বিয়োগই করি। মনে করো 2 1 0, এর থেকে আমরা বিয়োগ করলাম মনে করো যে 1 1 2, এটা আমরা বিয়োগ করব। তাহলে কিভাবে করব? দেখো, এটা হচ্ছে বাইনারির বিয়োগ করতেছি, সরি 3 ভিত্তিকের বিয়োগ করতেছি। 3 ভিত্তিকের বিয়োগ করতেছি। যদি উপরের মান ছোট হয়, কি যদি উপরের মান ছোট হয়, তাহলে যেই সংখ্যা পদ্ধতিতে থাকি তার ভিত্তি যোগ করতে হবে। দেখো, আমি এখন বিয়োগ করব, এই 0 থেকে 2 বিয়োগ করা যায় না। কারণ মানে যায় না বলতে আমি বলতেছি যে 0টা হচ্ছে ছোট, 2 হচ্ছে বড়। যদি এই উপরের সংখ্যাটা ছোট হয়, তাহলে এই যে বিয়োগ করতে যাবা, যখন তুমি এই 0 থেকে 2 যে বিয়োগ করতে যাবা, তখন একটু সমস্যা। উপরের সংখ্যা ছোট হইলেই সমস্যা। তাহলে কি করব ভাই? উপরের সংখ্যা যদি ছোট হয়, 2 থেকে অবশ্যই 0 ছোট। উপরের সংখ্যা ছোট হলেই তোমাকে কি করতে হবে? যেই সংখ্যা পদ্ধতিতে আছে তার ভিত্তি যোগ করে দিতে হবে উপরেরটার সাথে। তাহলে উপরেরটার মধ্যে কত আছে? 0। 0 এর সাথে কত যোগ করে দেব বলো তো? এই 3 যোগ করে দেব। দেখো, যদি উপরের মান ছোট হয়, তাহলে যেই সংখ্যা পদ্ধতিতে থাকি তার ভিত্তি যোগ করব তার সাথে। তাহলে 0 এর সাথে 3 যোগ করলে কত হয়? 3। তার মানে 0 আর এখন 0 নাই, 0 কি হয়ে গেছে? 3 হয়ে গেছে। তাহলে এখন বলতেছে তারপর বিয়োগ করব। তো এখন এটা 3, কিন্তু এটা কিন্তু আর 0 না, কারণ এটার সাথে আমরা 3 যোগ করে ফেলছি। 0 আর 3 যোগ করলে 3, সেই 3 থেকে এবার তুমি 2 বিয়োগ করো। 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1। 3 থেকে 2 বিয়োগ করলে কত? 1। এবার ভাই হাতে কি আছে? আছে। কেমনে বুঝবো হাতে আছে? যদি উপরেরটার সাথে আগেরটার উপরের সাথে যদি যোগ করার লাগে, যেমন 3 যোগ করছি আমরা, এই যোগ করার জন্য এখন পরেরটার ক্ষেত্রে হাতে 1 থাকবে। এখন এই হাতের 1 কোথায় আমাদের যোগ হবে, এটা হচ্ছে কথা। হাতের একটা যোগ হবে তোমার এই যে নিচে এসে, এখানে হাতের 1 যোগ হবে কোথায়? এই যে নিচে। এই যে খেয়াল করো, এই যে আমরা 210 112 এখানে আছে, ঠিক আছে। এই যে এখানে দেখো, হাতের 1 পরের বিটের নিচে যোগ হবে। এই যে যেমন আমাদের এখানে ছিল কি, এখানে ছিল 210 আর 112, এটা হচ্ছে আমরা 3 ভিত্তিকে যোগ করতেছিলাম। তো এখন দেখো, এখানে 0 যেহেতু ছোট সংখ্যা, 0 এর সাথে আমরা 3 যোগ করেছি, কারণ 0 থেকে 2 বড়, এই জন্য 0 এর সাথে 3 যোগ করছি। কেন 3? কারণ এর ভিত্তি হচ্ছে 3, এই জন্য 3 যোগ করছি। তো 3 যোগ করলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, হাতে এখন 1 থাকবে, কারণ একবার 3 যোগ করা লাগছে। তাহলে এখন সেই 1 কোথায় নিয়ে আমরা যোগ করব? এই সেই 1কে আমরা এই নিচের 1 সাথে যোগ করব। তো নিচের 1 সাথে হাতের 1 যোগ করলে এটা কি আর 1 থাকবে? না, এটা কিন্তু 2 হয়ে যাবে, কারণ 1 সাথে 1 যোগ করলে 2 হয়ে যাবে। এবার দেখো, উপরের সংখ্যা হচ্ছে 1, নিচের সংখ্যা কিন্তু 2 হয়ে গেছে। 1 থেকে 2 বিয়োগ করা যায় না ভাইয়া। তাহলে কি করব? এই 1কে এই 1 সাথে আমরা আবার ভিত্তি যোগ করে দিব। ভিত্তি কত? 3। 3 এর সাথে 1 যোগ করলে কত হবে? 4 হবে। আর নিচেরটা কিন্তু 2 আছে, কারণ ওই যে মনে আছে হাতের 1 এসে এটা 2 হয়েছে। এবার বলো 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2। হাতে কি আছে? আছে, কারণ এটার সাথে আমরা ভিত্তি যোগ করতে হয়েছে। তাহলে হাতের 1 এখানে এনে যুক্ত করো। এই যে হাতের 1 যদি এখানে যুক্ত করো, 1 এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে? নিচেরটাও 2। তাহলে উপরেরটাও 2, নিচেরটাও 2, দুইটা যদি সমান হয় তাহলে কোনো সমস্যা নাই। উপরেরটা ছোট হইলে সমস্যা হয়। 2 থেকে 2 বিয়োগ করলে 0, আগে 0 লেখার দরকার নাই, চাইলে লিখতে পারো। তার মানে आंसर হচ্ছে 21। একটা বাইনারির বিয়োগ করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন আমি যদি এখানে বাইনারির বিয়োগটা দেখাই, সেটা হচ্ছে মনে করো 101, এটার সাথে আমরা মনে করো করতেছি 100, এই বিয়োগটা করব। তাহলে কিভাবে করতে পারি? এটা হচ্ছে বাইনারির বিয়োগ করতেছি।
এখন মেইন কথা হচ্ছে প্রথমে তোমাকে দেখতে হবে উপরের সংখ্যা ছোট না বড়। উপরের সংখ্যা হচ্ছে বড়, উপরের সংখ্যা যদি বড় হয় তাহলে কোনো সমস্যা নাই। উপরের সংখ্যা বড় হলে নরমাল বিয়োগ, 1 থেকে 0 বিয়োগ করে দাও, কত হয়? 1 থেকে 0 বিয়োগ করে দিলে একই হয়। এরপর দেখো এখানে দেখো উপরেরটাও 0 নিচেরটাও 0, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কেন? কারণ উপরেরটা বড় না, বড় হলে গিয়ে সমস্যা হইতো, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0। এরপর বাম পাশে আসো, 1 থেকে 1 বিয়োগ করলে 0। এখানে কিছু যোগ করা লাগবে না, কারণ উপরের সংখ্যা বড় না, উপরের সংখ্যা বড় ছোট না, ছোট হলে সমস্যা হবে। তাহলে ভাই একটু কঠিন দেখে একটা দেখান। ওকে, কঠিন দেখে যদি আমরা করতে যাই, মনে করো আমরা এখানে লিখলাম 1 0 0, আমরা এটা থেকে বিয়োগ করতেছি, মনে করো যে 1 1, এটা আমরা বিয়োগ করতেছি, এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে কিভাবে করব? দেখো উপরের সংখ্যা কিন্তু 0, তার মানে এটা হচ্ছে ছোট সংখ্যা। তো উপরের সংখ্যা যেহেতু 0 0 যেহেতু ছোট সংখ্যা, তাহলে এটার সাথে কি করতে হবে? ভিত্তি যোগ করতে হবে। ভিত্তি 2 যোগ করলাম, তাহলে 0 এর সাথে 2 যোগ করলে কিন্তু এটা 0 আর থাকলো না, এটা কিন্তু 2 হয়ে গেল। এবার 2 থেকে 1 বিয়োগ করো, 2 থেকে 1 বিয়োগ করলে 1। হাতে কি আছে? আছে। কেন? কারণ 2 যোগ করা লাগছে এখানে। হাতের 1 কোথায় যোগ হয়? হাতের 1 এই আগের বিটের নিচে যোগ হয়। তো হাতের 1 এর সাথে এই হাতের 1 আর এই 1 যোগ হয়ে কত হয়ে যাবে? এটা কিন্তু 2 হয়ে যাবে। এখন দেখো 0 থেকে 2 বিয়োগ করা যাবে? যাবে না, কারণ 0 ছোট সংখ্যা। এর জন্য তুমি 0 এর সাথে আবার ভিত্তিটা যোগ করে ফেলো। আমাদের ভিত্তি হচ্ছে 2, 0 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হবে? 2 হয়ে যাবে। তো 2 নিচেও কিন্তু 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0। হাতে কি আছে? আছে, কারণ এটার সাথে 2 যোগ করা লাগছে একটু। তাহলে হাতের যে 1 আছে সেই 1 কোথায় আসবে? নিচে চলে আসবে। তাহলে এখন 1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো, অ্যান্সার হচ্ছে 001। তো আশা করি এখন যেই সংখ্যা পদ্ধতি দেখ না কেন তুমি এই বিয়োগটাও করতে পারবা। এখানে নিয়মটা লেখা আছে, নিয়মটা দেখলে তুমি বুঝতে পারবা। আচ্ছা, এরপরে আসো আমরা এখন চলে যাব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে, যেটা তোমার জানতেই হবে। এই তৃতীয় অধ্যায় থেকে মোটামুটি যে টাইপেরই প্রশ্ন আসুক না কেন, এই জিনিসটা না জানলে তুমি অ্যান্সার দিতে পারবা না। বলো তো সেটা কি? সেটা আর কিছুই না, সেটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর। সেটা কি? সেটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তরটা তোমার জানতেই হবে, কোনো ছাড় নাই, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই। 101 অ্যান্সার না, 001 অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা দেখবো। এখানে যদি খেয়াল করো, এখানে সংখ্যা পদ্ধতির রূপান্তরে এই নিয়মগুলো তোমার জানতে হবে। দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলের রূপান্তর, বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে দশমিকে যাওয়া, বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমেলে যাওয়া, অক্টাল হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া এবং অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়া, এগুলো তোমার জানতে হবে ভালোভাবে। তো চলো আমরা কয়েকটা দেখে ফেলি। তো কয়েকটা না, সবগুলোই দেখে ফেলবো। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তাহলেই হবে। তো এখানে প্রথমে যদি দেখো, আমরা দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এই তিনটে সংখ্যা পদ্ধতিতে যাওয়ার নিয়ম একই রকম। দশমিক সংখ্যা থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এই তিনটা সংখ্যা পদ্ধতিতে যাওয়ার নিয়ম কিন্তু একই রকম। সে একই রকম নিয়মটা কি আমরা একটু দেখি। সেই নিয়মটা হচ্ছে, তুমি যদি এখানে খেয়াল করো, আমাদের দশমিক একটা দশমিক সংখ্যা লিখি আমরা এখানে। মনে করো আমরা এখন দশমিক থেকে অক্টাল হেক্সাডেসিমেলের রূপান্তরের নিয়মটা একটু দেখি। প্রথমেই দশমিক সংখ্যাটা হচ্ছে, মনে করো যে লিখলাম কত? 24। এটা হচ্ছে আমাদের একটা দশমিক সংখ্যা। এই যে দশমিক সংখ্যার ভিত্তি লিখে দিলাম 10, তার মানে এটা একটা দশমিক সংখ্যা। ওকে ভাই, বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে এটাকে আমরা বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলে রূপান্তর করব। সো বাইনারিতে রূপান্তরের যে নিয়ম, অক্টালে রূপান্তরের সেই নিয়ম এবং হেক্সাডেসিমেলে রূপান্তরের নিয়মও একই। কিভাবে? দেখো, এই 24কে তুমি কোথায় নিতে চাচ্ছ? এটাকে মনে করো যে বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছ। তাহলে বাইনারির ভিত্তি কত? 2। তুমি এই 24কে 2 দিয়ে ভাগ করতে থাকতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করব। তাহলে বলো তো এইভাবে তুমি লিখবা, লেখার নিয়মটা এইভাবে লিখবা। তাহলে এখন 24কে যদি 2 দিয়ে ভাগ করো, কত হয়? ভাগফল কত হয়? 12। এই যে দেখো, 24কে 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, তাহলে ভাগফল হবে কত? 12। ভাগশেষ কত বলো তো? 0। এই ভাগশেষগুলো সামনে লিখবা। আবার এই ভাগফলকে তুমি আবার ভিত্তি দিয়ে তোমার হচ্ছে ভাগ করবা। এই যে বাইনারি ভিত্তি দিয়ে ভাগ। 12কে আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো? 12কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, তার মানে ভাগফল হচ্ছে 6, ভাগশেষ হচ্ছে 0। ভাগফল হচ্ছে 6, ভাগশেষ হচ্ছে কি? 0। আবার তুমি এই 6কে 2 দিয়ে ভাগ করবা। 6কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, আর ভাগশেষ দেখবা হবে 0। আবার 3কে তুমি 2 দিয়ে ভাগ করবা। 3কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 একে 2, ভাগশেষ কিন্তু 1, তার মানে ভাগফলও 1, ভাগশেষও 1। এই যে ভাগফলও 1, ভাগশেষও 1। এরপরে তুমি আবার এই 1কে 2 দিয়ে ভাগ করবা। এখন কথা হতে পারে যে ভাই 1কে কিভাবে আমি 2 দিয়ে ভাগ করব?
এই 1 কে 2 দিয়ে ভাগ করব কিভাবে সেটা হচ্ছে আমরা এখন দেখব। এই যে 1 কে 2 দিয়ে ভাগ করব কিভাবে, ভাই একবারও তো যায় না, কারণ 2 একে 2 বেশি হয়ে যায়। যখন একবারও যাবে না তখন 0 বার যাবে। দেখো 2 একে 2 একবারও যাচ্ছে না, তার মানে 0 বার যাবে। 2 0 0, ভাগশেষ কত 1। তাহলে ভাগফল দেখো 0 আর ভাগশেষ হচ্ছে 1। এই যে ভাগফল 0 আর ভাগশেষ হচ্ছে 1। তাহলে এখন তুমি বুঝতে পারো যে আর আমার করা লাগবে না। কেন এটা আর করতে হবে না? কারণ যখন তুমি দেখবা এইখানে 0 চলে আসছে ভাগফলের জায়গায়, তখন তোমার কাজ শেষ। তাহলে আমরা এগুলা কি লিখলাম, এই ডান পাশে এগুলা সব ভাগশেষ আমরা লিখছি, তাই না? এগুলো হচ্ছে আমাদের সব ভাগশেষ। এখন আমাদের ফলাফল কি হবে জানো, এই নিচ থেকে উপর পর্যন্ত হবে। তার মানে আমাদের आंसर হবে 1 1 0 0 1 1 0 0। এটা হচ্ছে আমাদের কি বাইনারি সংখ্যা, এটা হচ্ছে আমাদের বাইনারি। তো আমরা বুঝতে পেরেছি যে আমাদের বাইনারি সংখ্যাটা কি। এখন তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে ভাই যদি আমাদের এমসিকিউতে আসে আমরা কি এভাবে করব? দেখো এমসিকিউতে আসলে এভাবে তোমাদের শর্টকাট টেকনিকটা আমি বলি। এক, তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, ক্যালকুলেটরে সরাসরি করা যেটা কিন্তু তোমরা সবাই জানো। তো এখন ভাই ক্যালকুলেটর যদি আমার কাছে না থাকে তাহলে আমি কিভাবে করব? ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর বা আছে বা আমি এমনিই করতে চাই শর্টকাটে হাতে, তাহলে কিভাবে করতে পারি? সেটা হচ্ছে তুমি 24 এর বাইনারি বের করতে চাচ্ছ, তাই তো? 24 এর বাইনারি। তো তুমি মনে রাখবা প্রথমে তুমি এখানে 1 লিখবা। দেখো কিভাবে বলতেছি, প্রথমে তুমি এখানে 1 লিখবা, তারপরে 1 এর ডাবল কত 2 লিখবা, 2 এর ডাবল কত 4 লিখবা, 4 এর ডাবল 8 লিখবা, 8 এর ডাবল 16 লিখবা। আর কিছু লেখা লাগবে না। 16 ডাবল 32 লিখবো না? না, কেন লিখবো না সেটা তোমাকে বলতেছি। বলো তো 24 বানাইতে হলে তুমি কি এই 4টা দিয়ে 24 বানাইতে পারতা না? কারণ 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 যোগ করলে 14, আর 1 যোগ করলে 15, ভাই 15 হয়। তাহলে আমার তো বানাইতে হবে 24। তাহলে কি করতে হবে? তোমাকে 8 পর্যন্ত নিলে হবে না, 16 পর্যন্ত নিতে হবে। দেখো এখন তুমি 24 বানাইতে পারো, 16 আর 8 যোগ করলেই আমাদের 24 হয়ে যাচ্ছে। কিন্তু যদি তুমি এই 4টা নিতে তাহলে কিন্তু 24 বানাইতে পারতো না। এই 4টাকে যোগ করে কোনোভাবেই 24 বানানো যায় না। তাহলে এই জন্য আমরা 16 পর্যন্ত নিয়েছি। আচ্ছা, তো এখন দেখো কেমনে এবার এটা লেখার পরে এখন তুমি 24 বানাও। বলো তো কাকে কাকে যোগ করতে হবে 24 বানাইতে হলো? 16 আর 8 কে যোগ করলে 24 হয়ে যায়। তাহলে এই 16 আর 8 এর নিচে 1 দাও, বাকিগুলো 0 করে দাও। এটাই তোমার বাইনারি। দেখো আমাদের বাইনারি কিন্তু 1 1 0 0 হয়েছে, দেখছো? এখন যদি বড় সংখ্যা হয়, ভাই মনে করেন যে এখানে আমাদের এখন আর 24 দেয় নাই, আমাদের এখানে এখন আর 24 বলে নাই, আমাদের এখানে বলেছে হচ্ছে তোমার যে হচ্ছে ভাই 34 বলছে, 34। তাইলে এখন আমি কিভাবে করব? দেখো তো 34 কি এগুলো দিয়ে বানানো সম্ভব? সম্ভব না। 16 আর 8 যোগ করলে 24, 24 আর 8 28, 28 আর 2 30, আর 1 31, ভাই 31 হয়। তাইলে তো হবে না। তাইলে তোমার কি করতে হবে? আরেকটা ঘর বাড়াইতে হবে। কিভাবে বাড়াচ্ছি আমরা? প্রথমে 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল কত বলতো 32। তার মানে এই 4 ঘর মিলে এখন কিন্তু হয়ে যাবে। এখন বলতো 32 এর সাথে আমরা 34 বানাইতে হলে কাকে কাকে যোগ করা লাগবে? এই 32 আর 2 যোগ করলে 34 হয়ে যায়। তাহলে এই 32 এর নিচে 1 দাও আর 2 এর নিচে 1 দাও, বাকি ঘরগুলো তুমি 0 দিয়ে দাও। তার মানে 34 এর বাইনারি হচ্ছে 1 0 0 1 0। বুঝতে পেরেছো? এই নিয়ম আগে জানতা কারা বলো? যে ক্যালকুলেটর ছাড়া তুমি নিজেই একটা ক্যালকুলেটর হয়ে যেতে পারো। ভাই মাঝে মাঝে একটু মজা দিন। এই যে তপন রায়, তোমাকে মজা দিলাম। আচ্ছা, আমি জানতাম ভাইয়া। ওকে, ভেরি গুড, ভেরি গুড। জীবনে দেখিও নাই, আচ্ছা ঠিক আছে, এখন দেখে নাও সুমাইয়া। আচ্ছা, জানতাম, ঠিক আছে। এই যে বাপরে, সব তো মাস্টার মাস্টার মশাইদের আমি পড়াইতেছি। ঠিক আছে, তাহলে আমরা এখন দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবো ইনশাল্লাহ। এবার আসো, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারছে, ঠিক আছে ভাই। দশমিক থেকে যদি অক্টালে রূপান্তর করতে বলে, যদি এখানে 2 না বলে 8 অর্থাৎ অক্টালে, দশমিক থেকে অক্টালে 24 কে যদি অক্টালে রূপান্তর করতে বলে, তাহলে তুমি 8 দিয়ে ভাগ করবে, আর কিচ্ছু না। কি করতে হবে? 8 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ তখন তোমার অ্যান্সার হবে এরকম। এই যে দেখো, অ্যান্সার হবে কি 8 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে বলো তো এখানে কয়বার যায়? 24 এর কাছে 8 কয়বার যায়? 3 বার যায়, তাই না? 3 8 24, ভাগশেষ হচ্ছে 0। তার মানে ভাগফল হবে আমাদের 3, আর ভাগশেষ হচ্ছে আমাদের কত? 0। এবার তুমি 3 কে ভাগ করো, 3 কে 8 দিয়ে ভাগ করো। 3 কে কি 8 দিয়ে ভাগ করা যায়?
একবারও কিন্তু যায় না, কারণ 8 একে 8 3 বড় হয়ে যায়। তবে একবারও না গেলে 0 বার যাবে, 8 0 0, ভাগশেষ কত 3। তার মানে আমাদের ভাগফল হচ্ছে 0 আর ভাগশেষ হচ্ছে 3। ভাগশেষ গুলোকে কিন্তু আমরা ডান পাশে লিখতেছি, তাই না? এখন লিখবো নিচ থেকে উপরের দিকে, তার মানে 30। এটাই হচ্ছে আমাদের কি অক্টাল। সো অক্টাল রূপান্তর করতে পারবা। হেক্সাডেসিমালে বললে 16 দিয়ে ভাগ করতে হবে, আর কিচ্ছু না। এবার আসো, এবার আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের যদি দশমিকে থাকে, মনে করো 0.125 এরকম একটা সংখ্যা আসলো, যে ভাই মনে করো তোমার পরীক্ষায় আসলো যে 24.125, এই যে একটা দশমিক সংখ্যা, এটাকে তুমি রূপান্তর করো কিসে? বাইনারিতে রূপান্তর করো। তো প্রথমে এই 24কে কিভাবে রূপান্তর করতে হয় সেটা তো তুমি মাত্রই দেখলা, 2 দিয়ে ভাগ করে রূপান্তর করা যায়, 2 দিয়ে ভাগ করে কি করতে হয়? রূপান্তর করা যায়। কিন্তু এই 0.125 এটাকে রূপান্তর কিভাবে করব সেটা হচ্ছে আমরা এখন দেখব। তাহলে 0.125 এটাকে যদি তুমি রূপান্তর করতে হয়, তাহলে তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এটার ভিত্তি দ্বারা গুণ করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা ভাগ করছি, কিন্তু এরকম ভগ্নাংশ টাইপের সংখ্যার জন্য, দশমিক টাইপের সংখ্যার জন্য তোমাকে গুণ করতে হবে। তার মানে এটাকে গুণ করতে হবে কত দিয়ে বলো তো? 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ ভিত্তি দিয়ে তোমার গুণ করা লাগবে, ভিত্তি দিয়ে তোমার গুণ করতে হবে। তাহলে তুমি যদি এখানে খেয়াল করো, এই 0.125 এটার সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত হয়? এটার সাথে আমি 2 গুণ করলাম, কত হয়? তাহলে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা 0.25 কি হবে? 0.25। তো এখানে তুমি 0.25 এইভাবে লিখবা, অর্থাৎ দশমিক বরাবর দশমিক লেখার চেষ্টা করবা, ঠিক আছে? এবার তুমি আবার এই 0.25 কে 2 দ্বারা গুণ করবা, 0.25 কে 2 দ্বারা গুণ করবা। দেখো অনেকে এখানে যে ভুলটা করো, সেই ভুলটা হচ্ছে তোমরা 0. এখানে মনে করো আসলো, মনে করো 0.25, 0.25 না, মনে করো আসলো 2.25, এরকম একটা মান আসলো। তো তোমরা আবার যে 2 গুণ করো, তোমরা 2.25 এর সাথে 2 গুণ করো না, এই ভুল করা যাবে না। তোমরা শুধুমাত্র 0.25 এর সাথে 2 গুণ করবে, অর্থাৎ দশমিক সংখ্যাটার সাথে তুমি শুধু ভিত্তিটা গুণ করতে হবে। তাহলে এখন আমাদের আসছিল 0.25, তো আমি এই 0.25 এর সাথে আবার 2 গুণ করব। 0.25 এর সাথে যদি 2 গুণ করো তাহলে হয় 0.5। এবার তুমি এই 0.5 এর সাথে আবার 2 গুণ করবা, মানে শুধু 0.5 এর সাথে 2 গুণ করতে হবে। তো 0.5 এর সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে হয় 1, শুধু 1। শুধু 1 মানে কি জানো? যদি শুধু 1, শুধু 2, শুধু 3, শুধু 13 এরকম সংখ্যা আসে, তখন তুমি বুঝবা 1.0, 2.0, 3.0, 13.0 এরকম। তার মানে যেহেতু শুধু 1 আসছে, তার মানে এটা হচ্ছে 1.0। এখন দেখো, যদি দশমিকের পরে শূন্য চলে আসে, যদি দশমিকের পরে শূন্য চলে আসে, তোমার কাজ শেষ, আর কিছু করা লাগবে না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এই যে দশমিকের বাম পাশে যে সংখ্যাগুলো আছে সেগুলাই অ্যান্সার। তবে তুমি এটা উপর থেকে নিচ পর্যন্ত লিখতে হবে, এই 0 0 1 এটা লিখতে হবে, 0 0 1 লিখতে হবে। আর যেহেতু এটা ভগ্নাংশের জন্য করতেছো, দশমিকের জন্য করতেছো, একটা দশমিক এখানে দিয়ে দিতে হবে, শেষ। এটাই হচ্ছে তোমার কি অ্যান্সার। কোনটার বাইনারি এটা? এটা হচ্ছে 0.125 বা 0.125, এইটার বাইনারি হচ্ছে এইটা, ঠিক আছে? আশা করি এটা ক্লিয়ার হয়ে গিয়েছো। তো এখন যদি তোমাকে হেক্সাডেসিমেলের কথা বলে তাহলে তুমি 16 দিয়ে গুণ করবা, অক্টালের কথা বললে 8 দিয়ে গুণ করবা, এটা যেন মনে থাকে। ওকে, ওকে, কারো কোনো এটা এটা ক্লিয়ার কিনা বলো, তাহলে আমরা এই রূপান্তরটা শিখে গেলাম। কালার চেঞ্জ করেন কেন? কালারটা ভালো লাগতেছে না? তাহলে চলো আমরা আমাদের ইউনিক কালারে চলে যাব। খুবই খুবই সুন্দর একটা কালার, সেই কালারটা কি বলতো? সাদা কালার। হ্যাঁ, খাতায় করা যাবে ওই যোগের নিয়মটা, ঠিক আছে রোজা? ওইটা করা যাবে, খাতার মধ্যে করা যাবে, ওইটা মূল নিয়মে যোগ। আচ্ছা,
তো এটা আমরা মাত্র এটা দেখলাম, দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এটাই ছিল রূপান্তরের সবচেয়ে কঠিনটা। সবচেয়ে কঠিনটা যদি তুমি বুঝে ফেলো তাহলে এখন সহজগুলো বোঝা তোমার জন্য ইজি হয়ে যাবে। যাদের কাছে একটু কমপ্লেক্স মনে হচ্ছে, আগে প্র্যাকটিস করো নাই, এখন নতুন শিখতেছো বা নতুন দেখতেছো, তারা ক্লাস শেষে এই অংশটা আবার দেখে নিও। তো এখন আসো আমরা দেখব যে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিকে যাব কিভাবে। খুবই সহজ পদ্ধতি, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে যদি একটু খেয়াল করি, যদি আমরা এখন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলো থেকে দশমিকে যাব, এতক্ষণ আমরা দশমিক থেকে এগুলোতে আসলাম, এবার অন্য সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিকে যাব, তাহলে কি করতে হবে দেখো। মনে করো আমরা এখানে লিখলাম হচ্ছে তোমার একটা সংখ্যা লিখলাম বাইনারিতে 1101, এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা, এটাকে বললাম যে দশমিকে রূপান্তর করবা। তাহলে কোন বাইনারি সংখ্যাকে যদি দশমিকে রূপান্তর করতে হয় তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে তুমি প্রথমে এই সংখ্যাগুলোকে সিরিয়ালে লিখবা 1101, ঠিক আছে, সোজা হিসাব, দেখো খুবই ইজি, সিরিয়ালে লিখবা। এখন এটার সাথে গুণ দিবা, তুমি কি গুণ দিব ভাই, এটার সাথে আমি গুণ দিব কি, এটা হচ্ছে কথা, এটার সাথে আমি গুণ দিবটা কি, গুণ দিব হচ্ছে এই ভিত্তিটা। বলো তো এখানে ভিত্তি কত, এখানে ভিত্তি কত 2, তুমি এই ভিত্তিটা গুণ দিবা, সবার সাথে এটার ভিত্তি গুণ দিবা। 3 নাম্বার কাজ হচ্ছে এদের স্থানীয় মান পাওয়ার দিবা। ভাই স্থানীয় মান কি, সবচেয়ে ডানে যে সংখ্যাটা থাকবে তার স্থানীয় মান হচ্ছে 0, এর পরেরটা হচ্ছে 1, এর পরেরটা 2, এর পরেরটা 3, তাহলে একদম ডান পাশের 1টার স্থানীয় মান 0, তার মানে এখানে হবে 0, এরপরে 1, এরপরে 2, এরপরেটা হচ্ছে 3। এবার কি করব, এবার কিচ্ছুই না, এগুলো যোগ করে দাও, শেষ, এগুলো যোগ করে দাও, যোগ করে দিলে যা আসে ক্যালকুলেটরে সরাসরি বসাই দাও, তাইলে হয়ে যাবে। 2 কিউব মানে হচ্ছে 8, 8 এর সাথে 1 গুণ করলে 8ই হয়, 2 স্কয়ার মানে 4, 4 এর সাথে 1 গুণ করলে 4ই হয়, প্লাস 0 এর সাথে যাই গুণ করো না কেন সেটা 0 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে সেটা 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, তাহলে 8 4 12, 12 আর 1 যোগ করলে 13, 13 হচ্ছে আমাদের অ্যানসার। মুক্ত আক্তার, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো এখন ভাই এটা বুঝতে পারলাম, এখন একটা অক্টালেরটা দেখান। দেখো আমি এখানে লিখলাম 642, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা অক্টাল সংখ্যা পদ্ধতি, এটাকে আমি বলতেছি যে দশমিকে রূপান্তর করো, অক্টাল থেকে দশমিক। একই নিয়ম, তুমি 642 এটাকে একটু স্পেস দিয়ে লেখো, এদের সাথে গুণ করে দাও, এটা কোন সংখ্যা পদ্ধতি আছে, অক্টালে আছে, অক্টালের ভিত্তিটা গুণ করে দাও, গুণ করে দাও অক্টালের ভিত্তি। এরপর কি করবা, এদের স্থানীয় মান লেখো, 2 এর স্থানীয় মান 0, 4 এর স্থানীয় মান 1, 6 এর স্থানীয় মান 2, 0 1 2, সেখানে তুমি লেখো 0 1 2। এবার তুমি এদেরকে কি করো, যোগ করে দাও, এদেরকে হচ্ছে যোগ করে দাও, শেষ। এবার ক্যালকুলেটরে বসাই দাও, যা হবে অ্যানসার সেটাই অ্যানসার, ঠিক আছে, ইজি না, অনেক ইজি। ভাই 5th অধ্যায়ের ক্লাস নেন, 5th অধ্যায়ের ক্লাস হচ্ছে আমাদের আজকে বিকেল 3টায়, ইনশাআল্লাহ সেই ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ওকে, সো এখন যদি হেক্সাডেসিমেল বলতো তাহলে সেটা তুমি করতে পারতা। তো হেক্সাডেসিমেলের একটা কমপ্লেক্স জিনিস তোমাদেরকে আমি বুঝাই, কমপ্লেক্স না, এই যে তোমরা অনেকে হয়তো ভয় পাও ভাইয়া 2a, এটা হচ্ছে হেক্সাডেসিমেলে আছে, এটাকে আপনি এখন রূপান্তর করে দেখান তো দশমিকে। তো রূপান্তরের নিয়ম একই, তুমি প্রথমে 2 লিখবা, তারপরে স্পেস দিয়ে a লিখবা, এরপর এদের সাথে গুণ করে দিবা 16, কারণ ভিত্তি হচ্ছে আমাদের কত 16। এখন পাওয়ার হবে কত বলো, a হচ্ছে স্থানীয় মান 0, 2 এর স্থানীয় মান 1, তার মানে 0 আর এখানে হবে 1। এবার এই দুটোকে তুমি যোগ করে দাও, তাহলে কত হয় দেখো। তো 16 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 16, 16 সাথে 2 গুণ করলে 16 দুগুণে 32। এখন এখানে আসো ভাই, এর সাথে কেমনে গুণ করব, দেখো হেক্সাডেসিমেলে আমাদের সংখ্যা পদ্ধতি 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে কিন্তু a b c d e f শুরু হয়। তো a মানে হচ্ছে কত, 9 এর পরের সংখ্যা হচ্ছে 10, a মানে 10, b মানে 11, c মানে 12, d মানে 13, e মানে 14 এবং f মানে 15, f পর্যন্তই আছে। তাহলে a মানে কিন্তু 10, 10 এর সাথে 16 টু দি পাওয়ার 0 আমরা গুণ করতে হবে। তো 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে সেটা 10ই হবে, তাহলে 32 যোগ 10 সমান কত হয় 42। এটাই হচ্ছে আমাদের অ্যানসার, এটাই হচ্ছে আমাদের কি অ্যানসার। আমাদের ডেসিমেল মান বা দশমিক সংখ্যা পদ্ধতির মান হবে কি রে, শূন্য লেখা হয় না কেন, ওকে 42 হবে, ঠিক আছে। 2a মানে হচ্ছে 42। তোমাদের একটা রূপান্তর করতে দেন, হ্যাঁ দিব, একটা রূপান্তর এখনই করতে দিব সবাইকে। তবে তার আগে আরেকটা কথা বলি, যেমন যদি এমন হয় ভাই 110.11 এরকম, তাহলে আমি কি করব, এরকম দশমিক চিহ্ন যদি থাকে তাহলে আমি কি করব।
তো দেখো কোনো প্যারা নেওয়ার কিচ্ছু নাই, তুমি এই সংখ্যা অঙ্কগুলোকে আগে ফাঁকা ফাঁকা করে লেখো। প্রথমে 1, তারপরে A1, তারপরে A0, তারপরে A1, তারপরে লাস্টের 1। মাঝখানে দশমিক লেখার কোনো দরকার নাই, ঠিক আছে? এখানে 5টা অঙ্ক আছে, আমি 5টা অঙ্ক লিখলাম। এবার এরা আছে বাইনারিতে, এদেরকে তোমার ডেসিমেলে রূপান্তর করতে হবে। তো তুমি কি করবা? কিছুই না, এদের সাথে ভিত্তিগুলো গুণ করে দাও। এই যে দেখো আমি ভিত্তিগুলো গুণ করে দিচ্ছি, 2 গুণ করে দিচ্ছি, ভিত্তিগুলো আমি গুণ করে দিলাম, ভিত্তিগুলো আমি কি করলাম? গুণ করে দিলাম। এবার আমি কি করব ভাই? স্থানীয় মান দেবে। এখন এই স্থানীয় মানটাই হচ্ছে তোমার একটু সমস্যা, যে স্থানীয় মান কিভাবে বের করব। দেখো যদি পূর্ণ সংখ্যা হয়, মানে 110 এরকম একটা সংখ্যা, কোনো দশমিক নেই, তাহলে কি করব? একদম ডান পাশে যেটা থাকে সেটা স্থানীয় মান 0 হয়, এটা 1, এটা 2। কিন্তু যদি দশমিক হয় তাহলে কি হবে? তাহলে দশমিকের আগের যে সংখ্যাটা থাকবে এটাই পূর্ণ সংখ্যা, এখানের একদম ডান পাশে যেটা, সেটার স্থানীয় মান হবে 0, তারপরে 1, তারপরে 2। এবং ডান পাশের গুলো তাহলে কি হবে ভাই? এটা হবে -1, -2, এভাবে যেতে থাকবে, -3, -4 এভাবে। তাহলে একদম ডান পাশে যেটা সেটা হচ্ছে -2, তারপরে হচ্ছে -1, 0, 1, 2। এবার তুমি এগুলোকে যোগ করে দাও, শেষ। এগুলোকে যদি এখন যোগ করে দাও তাহলে হয়ে যাবে, এগুলোকে যোগ করে দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা দেখাই, মনে করো 7, 7। আচ্ছা এটা তোমরা করো, এটা তোমাদেরকে একটু করতে দেই। সেটা হচ্ছে, যেটা করতে দিব তোমাদেরকে সেটা হচ্ছে 24.71, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অক্টালে আছে, এটাকে তুমি ডেসিমেলে দশমিকে রূপান্তর করে দেখাও। সবাই সবাই এটাকে দশমিকে রূপান্তর করে দেখাও। ভাইয়া বাবা আর দাদা যোগ করে না, এটা তোমরা করতে পারবা? সবাই একটু করো। 24.71, এটা অক্টালে আছে, ঠিক আছে? এটা ডেসিমেল মানটা কত সেটা একটু বলো। স্যার হেক্সাডেসিমেল হতে বাইনারি, হ্যাঁ সবগুলো আমরা দেখাবো, সিরিয়াল ওয়াইজ আসতেছি। ভাইয়া পারি না স্যার, শিফা বলতেছে। ঠিক আছে, তুমি আপাতত না পারলেও হবে, তুমি এইচএসসি 26, সো এইচএসসি 24দেরকে করতে দাও। ক্যালকুলেটরের মাধ্যমে, ক্যালকুলেটরের মাধ্যমে তো তোমরা সবাই পারার কথা। সবাই এটা একটু করো। ভাই কালকের স্লাইডটা, গতকালকে স্লাইড আপলোড করে দেওয়া হয়েছে, আর এটা আটকে গেল। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছ এখন। কত কত লিখতেছে সবাই? 1337। আবার কেউ লিখতেছে 13.37। আচ্ছা ঠিক আছে, দেখি আমি দেখি কি হয়। এখানে হবে প্রথমে 2 লিখবা, তারপরে 4 লিখবা, 7 লিখবা, 1 লিখবা, ভিত্তিটা গুণ করে দিবা। ভিত্তি হচ্ছে অক্টাল, ভিত্তি হচ্ছে 8, সবার সাথে তুমি 8 গুণ করে দিবা। সবার সাথে কি গুণ করতে হবে? 8। এরপরে এদের স্থানীয় মান কত হবে দেখো। এই দশমিকের আগে যেটা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটার একদম ডান পাশেরটা হবে 0, এরপরে বাম পাশে হচ্ছে 1, আরো থাকলে 2, 3 এইভাবে আসবে। আর ডান পাশে হবে কি? -1, -2। তাহলে শুরু হবে কত থেকে? -2, -1, 0, 1, মানে -2, -1, 0, 1। এবার তুমি সবগুলোকে যোগ করে দাও, এই সবগুলোকে যোগ করে দাও, এই সবগুলোকে যোগ করে দাও। কত হয় দেখো, এখানে হবে 8 মানে 8, 8 এর সাথে 2 গুণ করলে 16, যোগ 8 মানে 1, 1 এর সাথে 4 যোগ করলে, 4 গুণ করলে 4, প্লাস
এরপর হচ্ছে 8 টু দি পাওয়ার মাইনাস ওয়ান। 8 টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা ক্যালকুলেটারে তুমি সরাসরি বসাইতে পারো। দেখো যাদের এমএস ক্যালকুলেটর তারা তোমরা এইভাবে বসাইতে পারো, 8 টু দি পাওয়ারটা এইভাবে লিখবা, ঠিক আছে? এইভাবে হচ্ছে টু দি পাওয়ার চিহ্ন আছে, এই চিহ্নটা হচ্ছে টু দি পাওয়ার চিহ্ন তোমাদের। এরপর ব্র্যাকেট দিয়ে লিখবা মাইনাস ওয়ান, ঠিক আছে? তাহলে অ্যান্সার চলে আসবে। বা 8 টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে 1/8। তোমরা ইন্টারে পড়ো, তোমরা সবাই এটা পারা উচিত। এরপর দেখো 1/8 এটা যদি করি তাহলে অ্যান্সার আসে 0.125, 0.125। তারপর হচ্ছে এখানে যদি খেয়াল করো, আচ্ছা এখানে হচ্ছে আমাদের এই 8 টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে 0.125। এটার সাথে যদি আমরা 7 গুণ করি, কারণ 7 তো গুণ আকারে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 0.875, 0.875, 0.875। আবার এখানে দেখো 8 টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে সেটার অ্যান্সার কি হবে বলতো? 8 টু দি পাওয়ার মাইনাস টু যদি আমরা অ্যান্সার ক্যালকুলেটরে করি তাহলে হচ্ছে 1/64। ওকে, এটা ক্যালকুলেটর যদি করো তাহলে হবে 0.015625 এরকম। এটার সাথে 1 গুণ করলে সেটাই হবে 0.015625। এবার এটার সাথে তুমি এটা গুণ দাও, যোগ করো, এবারে সবগুলো যোগ করে দাও, যোগ আমার 0.875, 0.875। তারপর হচ্ছে যোগ 20, 16 যোগ করলে 20 হয়। তাহলে টোটাল কত হয়? 20.890625। ইয়েস, এটার অ্যান্সার যাদের দিয়েছো তাদের অ্যান্সার ঠিক আছে, 20.890625, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? বিদ্রোহী আত্মা, সে বলতেছে কালকেরটা পাও নাই। কালকেরটা যারা পাও নাই তাদেরকে বলতেছি আমাদের তুমি হচ্ছে এডুকেশন ফেসবুক পেজটা একটু দেখাও, কালকে রাতে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? কালকে রাত 9:30টার দিকে দেখো আপলোড করে একটা পোস্ট দিয়ে দেওয়া হয়েছে, ওই পোস্টটা একটু দেখো। ওই পোস্টের মধ্যে ড্রাইভ লিংক দিয়ে দেওয়া আছে, কমেন্টে দেওয়া আছে, পোস্টের মধ্যে দেওয়া আছে। ওকে, আমরা এখন এটা বুঝতে পারলাম যে বাইনারি থেকে, অক্টাল থেকে, হেক্সাডেসিমাল থেকে আমরা কিভাবে যেতে পারি, এটা আমরা জানি। এবার আসো বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমালে কিভাবে যাব। বাইনারি থেকে অক্টালে, বাইনারি থেকে হেক্সাডেসিমালে এই কাজটা আমরা কিভাবে করব এটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা খুবই সহজ, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। একটু খেয়াল করো, আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। দেখো বাইনারি থেকে অক্টাল আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল আমরা কিভাবে করব। প্রথম কথা হচ্ছে বাইনারি সংখ্যা একটা লিখে 1101, ঠিক আছে? বাইনারি থেকে এটা হচ্ছে একটা বাইনারি, এটাকে মনে করো আর একটা 1 দিলাম, এটাকে অক্টাল এবং হেক্সাডেসিমাল আমরা রূপান্তর করে নিব। সো মনে রাখবা অক্টালের ক্ষেত্রে 3 বিট, অক্টালের ক্ষেত্রে কয় বিট? 3 বিট, হেক্সাডেসিমালে 4 বিট। এই কথা মনে রাখবা শুধু, অক্টালের জন্য 3 বিট, হেক্সাডেসিমালের জন্য 4 বিট। সো যখনই বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারির প্রশ্ন চলে আসবে তখন তুমি ওই 3 বিট আর 4 বিটের কথা চলে আসবা, মানে বাইনারি অক্টাল অথবা বাইনারি হেক্সাডেসিমাল, অক্টাল বাইনারি বা হেক্সাডেসিমাল বাইনারি। এই প্রশ্নগুলো আসলে তোমার এটা মনে রাখবা, অক্টালের ক্ষেত্রে 3 বিট, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 বিট। বা এটা কিসের বিটের কথা বলতেছেন সেটা হচ্ছে, প্রথমে তুমি 1 লিখবা, 1 এর ডাবল কত? 2, 2 এর ডাবল কত? 4। অক্টালের জন্য তুমি 1 to 4 বা 4 to 1 এটা ব্যবহার করবা, ঠিক আছে? যে 4 to 1 এটা ব্যবহার করবা। আর হেক্সাডেসিমালের জন্য ব্যবহার করবা কি জানো? 4 বিট। তাহলে প্রথমে 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। এই যে এখন 4 বিট হয়েছে, 1 2 3 4, 4টা বিট হয়েছে। তাহলে হেক্সাডেসিমাল হলে তুমি এইটা ব্যবহার করবা, আর অক্টাল হলে এটা ব্যবহার করবে, এটা মাথায় রাখবা। তো এখন আমরা এটাকে অক্টালে রূপান্তর করতেছি, ঠিক আছে? অক্টালে, তাহলে কি আমরা উপরেরটা ব্যবহার করব না? অবশ্যই, কারণ হচ্ছে উপরেরটা হচ্ছে অক্টালের জন্য 3 বিট, 4 to 1। এটা আমরা কিভাবে করব? তুমি প্রথমে এই সংখ্যাগুলো লেখো, 1 1 1 0 1, এটা তুমি আগে লেখো। এটা হচ্ছে আমাদের কি বাইনারি সংখ্যা। তো এখন এটা লেখার পরে তোমার এখানে তো 3 বিট হচ্ছে না, 2 বিট হচ্ছে, তাহলে আরেক বিট তুমি শূন্য দিয়ে দাও, ঠিক আছে? একদম শূন্য দিয়ে 3 বিট বানাই ফেলো, কোনো সমস্যা নেই। এবার তুমি এই 3টা বিটকে এখানে বসাও, 101 এটা বসাও। এখন বলো তো কার কার নিচে 1 আছে? 4 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, 4 আর 1 এর নিচে 1 আছে। তাহলে যাদের নিচে 1 আছে তুমি তাদেরকে যোগ করে দাও, 4 আর 1 যোগ করলে কত? 5। এরপর হচ্ছে 011, এরপরে হচ্ছে কি 011, এই যে 011 এখানে তুমি যোগ করো। এখানে 2 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে বলো তো? 2 আর 1 যদি আমরা যোগ করি তাহলে হবে 3, তাহলে এটা হচ্ছে 3। শেষ, অক্টাল পেয়ে গেছি, 35 হচ্ছে এটার অক্টাল। বুঝতে পেরেছো? এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাই যদি দশমিক চিহ্ন থাকে তাহলে কি করব? মনে করো যে এখানে দশমিক চিহ্ন আছে,
এই যে মনে করো যে এইটাই শেষ না, এরপর লাস্টে আবার একটা দশমিক দিয়ে 1 1 দেওয়া আছে, তাইলে আমি কি করব? তাহলে তোমার কাজ আরো ইজি, কোনো কঠিন কিছুই নাই, একটু ভালোভাবে খেয়াল করো। তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটা তো আমরা লিখছি, এরপর হচ্ছে 0.11 আসছে, 0.11। এবার তুমি এখান থেকে ডান দিকে 3 ঘর নিবা, 3 ঘর, তাহলে ডান দিকে 3 ঘর, এই যে দশমিক এখান থেকে ডান দিকে 3 ঘর নিতে হবে, তাহলে 3 ঘর তো মিলতেছে না, তাহলে এখানে একটা 0 দিয়ে মিলাই দাও। এবার দেখো 110 বসে দাও, 110, তাহলে কার কার নিচে 1 আছে? 4 এর নিচে আছে আর 2 এর নিচে আছে, 4 আর 2 যোগ করলে কত হয়? 6, তার মানে অ্যান্সার হবে 35.6। তো মনে রাখবা যদি দশমিক চিহ্ন থাকে, মনে করো 111.011 এরকম সংখ্যা থাকে, তাহলে কি করব? কোন তিনটা নিব? এই যে দশমিক থেকে তোমার শুরু করতে হবে, এই দশমিকের বাম পাশ থেকে 3 ঘর 3 ঘর এভাবে নিতে হবে, ঠিক আছে? আবার এবার ডান পাশ থেকে 3 ঘর হয়ে গেছে, এভাবে নিতে হবে। আর যদি দশমিক না থাকে, মনে করো শুধু 11101 এরকম থাকে, তাহলে তুমি একদম ডান পাশ থেকে 3 ঘর 3 ঘর নিবা। দশমিক থাকলে দশমিক থেকে বাম দিকে আসবা এবং ডান দিকে যাবা, এই হচ্ছে কথা। সো এটা আমরা বুঝতে পারলাম ভাই। এবার হেক্সাডেসিমেলটা একটু করে দেখান, এটা তো অক্টালের রূপান্তর দেখাইছেন, হেক্সাডেসিমেলের রূপান্তরটা একটু দেখান। অক্টালের রূপান্তর আর দেখতে চাই না, ওকে। তার মানে এখন আমরা হেক্সাডেসিমেলের রূপান্তর দেখাবো। তো হেক্সাডেসিমেলের রূপান্তর দেখাতে গেলে সহজ, এখন 4 বিটের হিসাব হবে। এখন হবে 1 2 4 8, 4টা বিট করে এখন আমরা হিসাব করব। তাহলে তুমি প্রথমে এটা লেখো 11101.11, এটা আমি লিখলাম। এখন 4 বিট করে তোমার হিসাব করতে হবে, তাহলে দশমিক যেহেতু আছে তুমি দশমিক থেকে শুরু করতে হবে এখান থেকে, তাহলে 4 বিট 1 2 3 4, 4 ঘর নিলাম। এরপর এখান থেকে 4 ঘর নিতে হবে, যেহেতু 3টা শূন্য কম আছে তুমি 3টা শূন্য দিয়ে 4 বিট বানাই ফেলবা। এরপর ডান পাশে তুমি 4 ঘর বানাও, আরো 2টা শূন্য দিয়ে 4 ঘর বানাই ফেললাম। এবার তুমি বসাইতে থাকো, প্রথমে হচ্ছে 1100, সো 1100। এখন দেখো তো 1100 কার কার নিচে 1 আছে? 8 আর 4 এর নিচে 1 আছে, 8 আর 4 যোগ করলে কত হয়? 12। বাট হেক্সাডেসিমেলে 12 বলে কোনো অঙ্ক আছে না, কারণ 9 এর পরে 10 আর হয় না, 9 এর পরে 10 মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি, 12 মানে কত? সি, এটা হচ্ছে আসলে সি। এরপরে আসে দেখো আমাদের 1101, এর পরেরটা আমরা লিখি যে 1101, এই যে 1101। তাহলে এখানে যোগ করো, কার কার নিচে 1 আছে? 8 4 আর 1 এর নিচে 1 আছে, তাহলে 8 4 12, 12 আর 1 যোগ করলে হয় 13। তাহলে 13 বলে কিছু আছে হেক্সাডেসিমেলে? না, 12 মানে যেহেতু সি, 13 মানে হচ্ছে ডি। এরপরে আসো আমরা এটার জন্য লিখি 0001, এটা যদি আমরা করি 1 2 3, 3টা শূন্য 1, কার কার নিচে 1 আছে? শুধু 1 এর নিচে 1 আছে, তাহলে এখানে 1 লিখে দেব। হেক্সাডেসিমেল 1 তো আছে, হ্যাঁ আছে, আর এই দশমিক বরাবর দশমিক, তার মানে অ্যানসার হচ্ছে 1D.C, অ্যানসার হচ্ছে 1D.C, এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা। সো অক্টাল থেকে বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেল, এটা আশা করি এখন তোমরা পারবা। ভাই এসটিএমএল কখন ক্লাস হবে? রাতুল আহমেদ, এসটিএমএল ক্লাস গতকালকে হয়ে গেছে। 1D.C সবাই বলতেছে, ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, দেখো আমরা কিন্তু এটাও শিখে ফেললাম। এখন আসো অক্টাল হেক্সাডেসিমেল থেকে যদি বাইনারিতে যাইতে বলে, একই রুলস তোমার মনে রাখতে হবে। গেট করাবো আজকে রাতে। দেখো বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল, বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেলের রূপান্তর আমরা যদি করি, এটা তো আমরা দেখলাম বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমেল। এবার অক্টাল হেক্সাডেসিমেল থেকে বাইনারি রূপান্তর, মনে করো একটা অক্টাল সংখ্যা লিখলাম 25.6, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। এখান থেকে যদি আমরা হেক্সাডেসিমেলের বাইনারিতে রূপান্তর করতে যাই, তাহলে কি করব? সো অক্টালের জন্য কয় বিট? 3 বিট, এটা তোমার মনে রাখতে হবে। অক্টালের জন্য কয় বিট? 3 বিট। আচ্ছা, সো এখন 3 বিট কি? 1 2 4। এখন কিভাবে এটা আমরা করব? তুমি প্রথমে 25.6 এটা লেখো, এটা হচ্ছে আমাদের কি সংখ্যা? অক্টাল সংখ্যা। তুমি এখন এই 6 বরাবর একটা দাগ টানো, দাগ টেনে এখন তুমি বলো এখানে কাকে কাকে যোগ করলে 6 হয়? বলো তো কাকে কাকে যোগ করলে 6 হয়? 4 আর 2 কে যোগ করলে 6 হয়, তাহলে 4 আর 2 এর নিচে তুমি 1 দাও, আর ওটা যোগ করা লাগে না দেখে ওটার নিচে 0 দিয়ে দাও, তার মানে এখানে হবে 1110। এরপরে 5 বরাবর দাগ টানো,
বলো তো এখানে কাকে কাকে যোগ করলে 5 হয়? এখানে 4 আর 1 কে যোগ করলে 5 হয়, এই জন্য তুমি 4 এর নিচে 1 দাও, 1 এর নিচে 1 দাও, 4 আর 1 যোগ করলে 5 হচ্ছে, আর 2 এর 2 যোগ করা লাগে না, 2 মানে হচ্ছে 0, তার মানে হচ্ছে 101। এরপরে 2 এর জন্য কি হবে বলো তো? এখানে কাকে কাকে যোগ করা লাগবে 2 নিতে হলে? কাউকে না, শুধু 2 কে নিলেই হয়ে যায়, তার মানে 2 এর নিচে 1 হবে, বাকিগুলো 0 হবে, তার মানে 010 010। তাহলে আর এখানে দশমিক বরাবর একটা দশমিক, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি 010 101.110। এটাই হচ্ছে বাইনারি, এটাই হচ্ছে আমাদের কি বাইনারি। স্যার এমসিকিউ করাবেন না? গত ক্লাসে 2টা এমসিকিউ করাছি, 2টা অধ্যায়ের চতুর্থ আর প্রথম। আজকে ইনশাল্লাহ আমরা রাতে বা হচ্ছে ক্লাসের শেষে বাকিগুলো শেষ করে দেব। যারা ক্লাসটা করবা রেগুলার আজকে সারাদিন, তারাই সবগুলো সিলেবাস, তাদের সব সিলেবাসের সমাধান হবে, চিন্তা করো না। ওকে, এটা তাহলে বুঝতে পেরেছো এভাবে। তো এখন যদি হেক্সাডেসিমেল হয় ভাইয়া, যদি হেক্সাডেসিমেল হয়, মনে করো যে এরকম 2a.5, এইটাকে হচ্ছে আপনি কি করেন, বাইনারিতে রূপান্তর করেন। এরকম একটা কথা যে এটাকে হচ্ছে আপনি বাইনারিতে রূপান্তর করেন, বাইনারিতে রূপান্তর। তাহলে কিভাবে করব? দেখো 2a.5 এটাকে যদি বাইনারিতে রূপান্তর করতে যাই, কিভাবে আমরা এটা রূপান্তর করতে পারি? এটা রূপান্তর করার নিয়মটা হবে যে এখানে যে আমাদের যে 5 আছে, দেখো এখানে যে 5টা আছে, এখন আমরা ব্যবহার করব কি বলতো? এখন আমরা কি 3 বিটের ব্যবহার করব না 4 বিটের? 4 বিটের। তাহলে 1 2 4 8 এইটা আমরা ব্যবহার করব। তাহলে এখন প্রথমে তুমি বলো তো 5 বানাইতে হলে কাকে কাকে যোগ করা লাগবে? 4 আর 1 কে যোগ করা লাগবে। তাহলে 4 এর নিচে 1 দাও, 1 এর নিচে 1 দাও, আর বাকিগুলো শূন্য করে দাও। তার মানে 1010, 5 মানে হচ্ছে কি 1010। এবার এ বানাইতে হলে কি করতে হবে? দেখো এ মানে কত? এ মানে কিন্তু 10। এ মানে কত? 10। তাহলে 10 বানাইতে হলে কি করতে হবে? 8 আর 2 কে যোগ করলে 10 হয়। 8 এর নিচে 1, 2 এর নিচে 1, বাকিগুলো 0 হয়ে যাবে। তার মানে 1010। ওকে, এরপরে আসো 2। 2 বানাতে হলে কি করতে হবে? শুধুমাত্র 2 এর নিচে 1 দিলে হয়ে যায়। এই 2 এর নিচে 1 দিলে হয়ে যাবে, বাকিগুলো 0। 0010 0010, আর এখানে একটা দশমিক আছে। তার মানে এই হেক্সাডেসিমেলটাকে যদি আমি ইয়েতে রূপান্তর করি, বাইনারিতে রূপান্তর করি, তাহলে আমাদের আসে 0010101010। এই যে এগুলো লিখলাম, দশমিক 1010, এটাই হচ্ছে অ্যান্সার। অনেক সুন্দর একটা মান আসছে। ভাইয়া 5 তো কি হবে? আচ্ছা 5 এর জন্য আমরা কি লিখছি? এখানে তো 5। আচ্ছা 5 বানাইতে হলে আমাদের কি করতে হবে? 4 আর 1 কে নিতে হবে। 4 এর নিচে 1, 1 এর নিচে 1, বাকিগুলো 0। তার মানে 0101। আমি কি লিখছি? ও আচ্ছা আমি উল্টা লিখছি, 1010 লিখছি। এখানে হবে 0101 0101। তার মানে এই জায়গায় হচ্ছে আমাদের এটাই হবে, যে 0101 হবে অ্যান্সার। ভাই অ্যাডার ডিকোডার করান? হ্যাঁ, এটা যখন আমরা অ্যাডার, ডিকোডার, এনকোডার, ফুল অ্যাডার সবকিছুই করানো হবে, সেটা হচ্ছে লজিক গেটের ক্লাসে। হ্যাঁ 5 এর জায়গাটা ঠিক করে দিয়েছি ভাইয়া। ওকে, তাহলে আমাদের আরেকটা রূপান্তর হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে আমাদের এই অক্টাল হেক্সাডেসিমেল থেকে বাইনারি রূপান্তরটা কিন্তু আমরা শিখে ফেললাম। শেষ, আমাদের আর নতুন কোনো রূপান্তর নাই। তুমি এখন বলতে পারো ভাই অক্টাল থেকে হেক্সাডেসিমেলের রূপান্তর এটা তুমি পারো অলরেডি। কিভাবে? দেখো অক্টাল থেকে হেক্সাডেসিমেলের রূপান্তর করা একদম ইজি, বা হেক্সাডেসিমেল থেকে অক্টাল রূপান্তর করা ইজি। তো কেমনে ইজি আমি তোমাকে বলি। মেন কথা হচ্ছে এই অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি রূপান্তর হয় না, সরাসরি কোনো নিয়ম নাই। তাহলে কি করতে হবে? তুমি অক্টাল থেকে আগে ওই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করো। কিসে রূপান্তর করবা? বাইনারিতে রূপান্তর করবে। এটা তো শিখাইলাম, অক্টাল থেকে বাইনারি কিন্তু শিখেছি আজকের ক্লাসে। এরপর তুমি বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। তাহলে প্রথমে অক্টাল থেকে বাইনারি, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমেল। তাহলে যে মানটা আসবে সেটাই অক্টাল থেকে হেক্সাডেসিমেল হয়ে গেল। মনে করো যে অক্টাল সংখ্যা হচ্ছে, একটা অক্টাল সংখ্যা দিলাম, মনে করো যে 57, এটাকে বললাম হেক্সাডেসিমেলে রূপান্তর করো। তো তুমি প্রথমে 57 কে বাইনারিতে রূপান্তর করলা। বাইনারিতে রূপান্তর করলে মনে করো 101101, এরকম একটা সাপোজ সংখ্যা, এরকম একটা সংখ্যা আসবে। এরপর তুমি এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। রূপান্তর করার পরে মনে করো আসলো যে 2a, এই সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরে কিন্তু শিখাইছিলাম ওই যে 4 ঘর 4 ঘর করে। তাহলে অ্যাকচুয়ালি লাস্টে তুমি লিখবা কি? অতএব 57 এই অক্টাল সংখ্যার হেক্সাডেসিমেল হচ্ছে 2a। বুঝতে পেরেছো? এইভাবে তুমি লিখবা।
এটা যেন মনে থাকে। আবার একই কথা হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করার জন্য, হেক্সাডেসিমাল থেকে যদি অক্টালে রূপান্তর করতে হয় একই নিয়ম, তুমি হেক্সাডেসিমাল থেকে আগে বাইনারিতে রূপান্তর করবা, এরপর বাইনারি থেকে অক্টালে রূপান্তর করবা। ঠিক আছে, রূপান্তর সবকিছুই কিন্তু আমাদের পড়ানো হয়ে গেছে, রূপান্তর আর কিছু বাকি নাই। আচ্ছা, এরপরে আসো, এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা পরীক্ষা প্রশ্ন আসবে, যেটা আমাদের সবগুলো সৃজনশীলে তোমরা দেখতে পাবা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরকের মাধ্যমে যোগ, আমাদের হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ করা, এই হচ্ছে কথা। এই জিনিসটা আমাদের একটু শিখতে হবে। আচ্ছা, 2f হলে 2f হবে, ওটা আমি জাস্ট সাপোজ একটা সংখ্যা ধরে নিলাম, ঠিক আছে। হেক্সা থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে আবার অক্টাল। হ্যাঁ, তুমি যদি হেক্সা ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করার ক্ষেত্রে হেক্সা থেকে তুমি আগে ডেসিমেল, ডেসিমেল থেকে অক্টাল তাও করতে পারো, তবে বাইনারিতে রূপান্তর করা সহজ, এই জন্য বাইনারিতে নিবা। ওকে, এখন আসো, আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক। এই 2 এর পরিপূরকটা আমরা একটু বোঝার চেষ্টা করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 2 এর পরিপূরকের রূপান্তরের ক্ষেত্রে আমরা কি করতে পারি। মনে করো বলবি কি যে, মনে করো যে তোমার 2টা বান্ধবী আছে, একজনের নাম হচ্ছে শিলা, ঠিক আছে। সে হচ্ছে মনে করো যে বই মেলাতে গিয়ে বই কিনছে, সে বই মেলাতে গিয়ে বই কিনছে, সাপোজ ধরো যে তোমার হচ্ছে কত টাকার সে কিনছে, হয়তো বা মনে করো যে অক্টালে সে কিনছে তোমার 87, এত টাকার বই কিনছে, ঠিক আছে। আচ্ছা, 87 একটু বড় সংখ্যায় লিখি, 87 তো অক্টালে হয় না, একটা বড় সংখ্যায় লিখি, মনে করো যে 225, 225 এত টাকার বই কিনেছে, ঠিক আছে, এত টাকার বই কিনেছে। এরপরে শিলার পরে তোমার বন্ধু আরেকটা আছে, মনে করো যে কে, মীরা, সেও বই কিনেছে, ঠিক আছে। সেই বই কিনেছে মনে করো যে হচ্ছে 500 টাকা, এটা হচ্ছে দশমিক সংখ্যায় আছে। আচ্ছা, 500 না, এখানে মনে করো যে দশমিক সংখ্যায় যেহেতু আছে, তাহলে এখানে মনে করো যে সে 300 হচ্ছে 125 না লিখে এখানে 225 না লিখে 125, আর এখানে মনে করো যে সে 200 টাকার বই কিনেছে, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে ডেসিমেলে আছে এত টাকা। এখন বলতেছে যে কে বেশি টাকার বই কিনেছে, 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করো। দেখো, প্রশ্ন আসছে কি, তোমার বান্ধবী শিলা আমাদের হচ্ছে বই মেলাতে গিয়ে সে 125 টাকা দিয়ে হচ্ছে বই কিনেছে, কিছু বই কিনেছে বা একটা বই কিনেছে। তারপরে তোমার বান্ধবী মীরা, সে বই মেলাতে গিয়ে 200 টাকা, যেটা হচ্ছে ডেসিমেলে দেওয়া আছে, এত টাকার বই কিনেছে। এখন তোমাকে বলছে কে বেশি টাকার বই কিনেছে 2 এর পরিপূরকের মাধ্যমে দেখাও। কে বেশি টাকার বই কিনেছে 2 এর পরিপূরকের মাধ্যমে দেখাও। তো কিভাবে দেখাবো সেটা হচ্ছে আমরা একটু দেখি। দেখো, প্রথম কথা হচ্ছে তুমি এই দুইটাকেই আগে এক কাজ করো, ডেসিমেলে রূপান্তর করে ফেলো, মানে দশমিক সংখ্যায় রূপান্তর করে ফেলো। তাহলে তুমি যদি এখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু একটা দশমিক সংখ্যা আছে, এই যে দেখো, এটা কিন্তু একটা দশমিক সংখ্যা, অলরেডি একটা দশমিক সংখ্যা কি আছে, তাহলে এটাকে আর দশমিকে রূপান্তর করা লাগতেছে না। তাহলে কাকে দশমিকে রূপান্তর করবা, 125কে তুমি দশমিকে আগে রূপান্তর করে ফেলো। এটা তুমি ক্যালকুলেটর করতে পারো, বাট তুমি এটা অবশ্যই খাতা করে দেখাইতে হবে যে এটাকে আগে দশমিকে রূপান্তর করে ফেলো। তাহলে দশমিকে যদি আমি রূপান্তর করি, তাহলে প্রথমে দেখো, শিলা 125 টাকা বই কিনেছে, তাই তো। এবার আসো, এই 125কে অক্টাল সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করবা। তাহলে কিভাবে করতে হয়, অক্টাল থেকে ডেসিমেল এটা আমরা জানি। এই সংখ্যাগুলোকে তুমি আগে ফাঁকা ফাঁকা করে লিখবা, এটার সাথে এদের ভিত্তিগুলো অক্টালটা 8 গুণ করে দিবা, এবং এদের স্থানীয় মান এটা হচ্ছে 0 1 2, এটা গুণ করে দিবা, 0 1 2 গুণ করে দিবা। এরপরে সবগুলোকে কি করবা, যোগ করে দিবা, সহজ, এটা কঠিন কিছু না। তাহলে 8 দুগুণে 16 যোগ 8, এখানে 8 একে 8, 8 দুগুণে 16 হবে, যোগ 5 8 40, 8 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 এর সাথে 5 গুণ করলে 5ই হবে। ওকে, এটা যদি আমরা যোগ করি তাহলে কত হয়, দেখো 16 16 32, 32 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হবে 37, তার মানে সে 37 টাকার বই কিনে আর কি, ঠিক আছে। অর্থাৎ ডেসিমেলে রূপান্তর করলে 37 হয়। 125, এটা ডেসিমেল কত, 37। সো এখন দেখো,
মীরা কিন্তু বই কিনেছে দশমিক সংখ্যা পদ্ধতিতে, দেখতে পাচ্ছি 200 টাকার, আর শিলা অক্টালে কিনছে 125। এই অক্টালটাকে দশমিকে রূপান্তর করলে কত হচ্ছে? 37 হচ্ছে। 37 হচ্ছে। এখন যেহেতু 37 হচ্ছে, তাহলে তুমি এখন বলতেই পারো যে হচ্ছে কে বেশি টাকার বই কিনেছে। বলো তো এখানে কে বেশি টাকার বই কিনেছে? ও 8 64, সরি, এখানে হচ্ছে 64। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, 64। তাহলে হচ্ছে 80 85, এখানে 85 হবে। হ্যাঁ, তাহলে বলো তো কে বেশি টাকার বই কিনেছে? এখানে বেশি টাকার বই কিনেছে কে? বেশি টাকার বই কিনেছে আমাদের হচ্ছে মীরা। মীরা 200 টাকার বই কিনেছে, আর হচ্ছে শিলা কিনেছে 85 টাকার বই। তো তোমাকে মেইনলি পরীক্ষায় বলবে পার্থক্য নির্ণয় করতে দুইয়ের পরিপূরকে। যখনই পার্থক্য নির্ণয় করতে বলবে, তোমার প্রথম ও প্রধান টার্গেট হচ্ছে তুমি যে কাজ করবা, যাদের পার্থক্য বের করবা তাদের মধ্যে কে বড় কে ছোট এটা নির্ণয় করা। তাহলে আমরা এখন কিন্তু নির্ণয় করতে পারছি। তুমি কিন্তু এটা দেখে বলতে পারো না কে বড় কে ছোট। যদিও এখানে শিলার টাকা 125 দেখতে ছোট দেখা যায়, তাও তুমি এখানে ডিসিশন নিতে পারবা না। কেন? কারণ এটা হচ্ছে দশমিকে দেওয়া, এটা অক্টালে দেওয়া, এক একটা এক এক সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমাকে এটাকে আগে ডেসিমেলে রূপান্তর, দুইটা সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। মনে করো এখন এটা তো ডেসিমেলে অলরেডি রূপান্তর করা আছে, এই জন্য আর আমাদের করা লাগে নাই। যদি এটা অক্টালে থাকতো, এটা বাইনারিতে থাকতো, তাহলে এটাকেও আগে আমি ডেসিমেলে রূপান্তর করতাম, এটাকেও রূপান্তর করতাম। আমি এখন দেখতাম যে আগে কোন সংখ্যাটা ছোট কোন সংখ্যাটা বড়। তাহলে আমরা এখন বুঝতে পারতেছি যে হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 85। তার মানে আসলে শিলা আমাদের কম টাকার বই কিনেছেন। শিলা কিনেছেন কত টাকার? 85 টাকার বই। তাহলে এখন কি করতে হবে? দেখো, এদের বিয়োগ করতে হবে। কিভাবে বিয়োগ? আমাদের মীরা কিনেছে কত টাকার? 200 টাকার বই কিনেছে, আর শিলা কিনেছে কিন্তু 85 টাকার। তাহলে এখন কে বেশি টাকার বই কিনেছে? আমরা বুঝতেই পারতেছি যে শিলা বেশি টাকার বই কিনেছে। কত টাকা বেশি সেটা আমাদের বের করতে বলছে, যে কত টাকা বেশি বই কিনেছে, দুইয়ের পরিপূরকে নির্ণয় করো। তার মানে প্রশ্নটা হচ্ছে যে কে বেশি টাকার বই কিনেছে এবং কত টাকার বই কিনেছে, কত টাকা বেশি বই কিনেছে। তার মানে আমরা এখানে বলতে পারি যে 200 মাইনাস 85, আমরা ইজিলি অ্যান্সার করে দিতে পারি যে 115। বাট এইভাবে অ্যান্সার করলে কিন্তু হবে না, কারণ দুইয়ের পরিপূরকে অ্যান্সার করতে বলছে, যে বা যোগের মাধ্যমে। এই একটা প্রশ্ন কয়েকবার ভাবে আসতে পারে, যে কে বেশি টাকা বই কিনেছে যোগের মাধ্যমে নির্ণয় করো, অথবা দুইয়ের পরিপূরকে নির্ণয় করো। দুইয়ের পরিপূরকে নির্ণয় করো, যোগের মাধ্যমে নির্ণয় করো, অথবা দুইয়ের পরিপূরকে নির্ণয় করো। এইভাবে হচ্ছে তোমাদেরকে করতে বলবে। তো এখন আসো কিভাবে আমরা করব, কারণ যোগের মাধ্যমে করতে হবে। তো তুমি এখানে যোগের মাধ্যমে যদি করতে হয় একদম সহজ। 200 কে 200 জায়গায় লেখো, এই 85 কে মাইনাস 85টা ব্র্যাকেটের মধ্যে লিখে ফেলো, আর এটা প্লাস করে ফেলো, শেষ। তাহলে দেখো উপরেরটার অ্যান্সার যত আসবে নিচেরটার অ্যান্সারও সেম। কেন? কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়। বাট এখানে আর আমি বিয়োগ করতেছি না, এখানে আমি যোগ করতেছি। দেখো 200-র সাথে আমি যোগ করতেছি -85 কে। তো এখন ভাই আমি তো 200 বাইনারি বের করতে পারবো, কিন্তু -85 এর বাইনারি বের করতে পারবো না। তাহলে তোমাকে এখন এই দুইটার বাইনারি বের করতে হবে। তাহলে প্রথমেই -85 এর বাইনারিটা তোমার বের করতে হবে। তাহলে দেখো আমি লাস্টে আরেকবার ওভারভিউ দিয়ে দিব, কোনো সমস্যা নাই, তোমরা জাস্ট একটু খেয়াল রাখো। প্রথমেই তোমার এই -85টা তুমি একটু লেখো। এই -85টার যদি বের করতে হয় বাইনারি মান, তুমি প্রথমে এটার +85 এর বাইনারিটা বের করতে হবে। তাহলে +85 এর বাইনারি কত? এটাকে তুমি 2 দিয়ে ভাগ করে করে এটা দেখাই দিতে হবে। অবশ্য অনেক সময় তোমরা দেখাও না, ক্যালকুলেটরে করো না, তুমি এই -85 কে আগে বাইনারিতে রূপান্তর করো। 2 দিয়ে ভাগ করলে কয়বার যাবে? 40 41 42 বার যাবে। 42 দুগুণে 84, ভাগশেষ হবে 1। এরপর 2 দিয়ে এটাকে যদি ভাগ করো, 21 দুগুণে 42, ভাগশেষ হচ্ছে 1। ভাগশেষ না, 21 দুগুণে 42, ভাগশেষ হচ্ছে 0। ওকে, এটা কত হয় তোমরা একটু অ্যান্সার দিও আমাকে। তাহলে হচ্ছে 10 দুগুণে 20, ভাগশেষ হচ্ছে 1। এরপর 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, ভাগশেষ হবে 0। এরপরে 5 কে যদি তুমি আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে হবে 2 দুগুণে 4, ভাগশেষ হচ্ছে 1। 2 কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, ভাগশেষ 0। 2 কে 0 বার যাবে 1, এটা হবে। এটা আমরা জানি, আমরা আজকের ক্লাসে এটা অনেকবার দেখেছি। তার মানে আমাদের বাইনারি মানটা আসতেছে কত? 1010101, এরকম একটা বাইনারি মান আসতেছে। 1010101, ইয়েস। -85টা আমরা এখনো করি নাই, সিরাজুম মনিরা, আমরা এখনো সেটা করি নাই, সেটা দেখো। এটা হচ্ছে কার? এটা হচ্ছে 85 এর বাইনারি। দেখো এটা হচ্ছে 85 এর বাইনারি আমরা বের করলাম। বাট তোমাকে মনে রাখতে হবে
-85 বের করতে হবে। তো -85 কিভাবে বের করব? তুমি এই 85 এর বাইনারি 8 বিট রেজিস্টারে বসাও। 85 এর বাইনারি 85 এর বাইনারি 8, এটা ইংলিশে 8, হ্যাঁ, 8 বিট রেজিস্টারে বসাই দেবো। 8 বিট রেজিস্টারে কিভাবে বসায়? তুমি প্রথমে এটা আগে বসাই দাও 1010101, এই যে 1010101, তাহলে কয় বিট হলো এখানে? 6 একে 7। বাট তোমার 8 বিট বানাইতে হবে কিভাবে? তাহলে বাম পাশে একটা শূন্য দিয়ে এটাকে 8 বিট বানাইতে হবে। যে সংখ্যাটা আসবে সেটাকে তোমার 8 বিট বানাইতে হবে কি? বাম পাশে শূন্য দিয়ে। তাহলে 85 এর বাইনারিটাকে আমরা আগে লিখলাম, লেখার পরে বাম পাশে একটা শূন্য দিলাম, বাম পাশে শূন্য দিয়ে আমাদেরকে 8টা বিট বানাইতে হবে। মনে করো এখানে যদি থাকতো শুধু 101, তাহলে কি হইতো? তাহলে বাম পাশে 5টা শূন্য দিয়ে তোমাকে 8 বিট বানাইতে হবে। তাহলে আমি এখানে বাম পাশে একটা শূন্য দিলে 8 বিট হয়ে যাচ্ছে, এই জন্য বাম পাশে আমি একটা শূন্য দিয়ে এটাকে 8 বিট বানাই ফেললাম। গুণে দেখো এখানে এখন 8টা বিট আছে, 8টা ঘর আছে। এরপরে তোমাকে এটা যেটা করতে হবে, এটার একের পরিপূরক করতে হবে। তাহলে একের পরিপূরক যদি আমরা করি তাহলে কি হয়? একের পরিপূরক করার নিয়ম হচ্ছে 1 থাকলে 0 হয়ে যাবে, 0 থাকলে 1 হয়ে যাবে। তাহলে এই 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। এটা আমরা করে ফেললাম। এটাকে কি বলবো? এটা আমরা কি করছি? একের পরিপূরক করছি, একের পরিপূরক। লাস্টে আমি যখন ওভারভিউ দিব তুমি পুরোটা বুঝে যাবা। পরিপূরক। তো সবাই একটু মনোযোগ দাও, কোনো জায়গায় একটু কম বুঝলেও সমস্যা নেই, ক্লাসের শেষের দিকে আমি এটাকে আবার বুঝিয়ে দিব। এরপর দেখো একের পরিপূরকের সাথে তুমি এবার 1 যোগ করবা। কি করবা? একের পরিপূরকের সাথে 1 যোগ করবা। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়? 1। এই 1 মানে কত? 1। বাইনারি যোগ কিন্তু একটু আগে করাইছি। দেখো আমি কি করছি? এই দুইটাকে যোগ করছি, এই উপরের ঘরটার সাথে 1 যোগ করছি, আর কিচ্ছু না। ঠিক আছে? তো বাইনারি কিভাবে যোগ করে সেটা কিন্তু একটু আগে দেখাইছি। বাইনারি যোগ না, যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ দেখাইছি। এটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে 2 এর পরিপূরক। ওকে, সো মনে রাখবা যখন তুমি যার 2 এর পরিপূরক করবা তার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে তুমি কার 2 এর পরিপূরক বের করলা? 85 কে 1 এর পরিপূরক করলা, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হয়ে যায়। তাহলে তুমি 85 2 এর পরিপূরক করলে, এইজন্য এই 85 টা এখন -85 হয়ে যাবে। তার মানে এই মানটা হচ্ছে এখন -85 এর মান। ওকে, আমরা -85 এর একটা মান পেয়ে গেলাম, বাইনারি টাইপের মান। এখন আমাদের যে কাজ করতে হবে, এই -85 এর মানটা কিন্তু, বাইনারি মানটা কিন্তু পেয়ে গেছো। এবার তোমার 200 এর বাইনারি মান লাগবে। 200 এর বাইনারি মান লাগবে। সবাই একটু বলো তো 200 এর বাইনারি কত? আমাকে একটু সবাই একটু ক্যালকুলেটর বের করে বলো 200 এর বাইনারি কত? 200 এর বাইনারি কত? সবাই একটু বলো 200 এর বাইনারি কত? আমি বুঝাচ্ছি, ক্লাসের শেষের দিকে আবার রিভিউ দিব। এটা এটা পরীক্ষায় আসবেই, ঠিক আছে? তারিন কোনো সমস্যা নাই। দেখো এটা পরীক্ষায় আসবেই, এটা আরেকবার বোঝানো হবে। এটা পুরাটা শেষ করে আমি আরেকবার বুঝাচ্ছি। 200 ওকে, 200 এর বাইনারি হচ্ছে 1100101000, তাই তো? এটা তোমরা করে দেখাবা, ঠিক আছে? 200 টাকা, আচ্ছা 200 এর বাইনারি হচ্ছে এখানে আমরা সংখ্যাটাকে একটু ছোট করে নিচ্ছি, তাহলে আমাদের ম্যাথটা একটু ছোট হবে। 120 করে নিচ্ছি, কারণ ওটা 16 বিটে চলে যাবে। 16 বিটে গেলে মাথা নষ্ট হয়ে যাবে পুরো। ওকে, 120 এর বাইনারি কত একটু দেখো তো। 120
200 বাইনারি বের করতে বুঝতে পারছি, এবার 120 একটু বের করে দেখো। এটা সমস্যা হবে কি, এটা অলরেডি 16 বিটে চলে যাবে, তো 16 বিটেরটা করতেছি না, আমরা করতেছি এখন 8 বিটেরটা করার চেষ্টা করতেছি। তো 120 ক্ষেত্রে যদি বাইনারি বের করি তাহলে হবে 1 2 3 4, 1 2 3 4, এরপর হচ্ছে 3টা 0 শেষ। এবার সোজা হিসাব তুমি কি করবা, এটার সাথে এটা যোগ করে দিবা, অর্থাৎ 120 যে বাইনারি মানটা, সেই মানটা হচ্ছে আমাদের 1 2 3 4 3টা 0, ঠিক আছে। 120 বাইনারি হচ্ছে আমাদের এত আসছে। আর এরপরে আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমাদের এই মাইনাস যে 85 সেটার বাইনারিটা আমরা এখানে যোগ করে দেব। সেটা হচ্ছে কত, 1 1 0 1 0 1 0 1, ঠিক আছে। এটা আমরা এখানে নিয়ে আসলাম। এবার আসো এখানে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এটা আমরা যোগ করে দিব। কিভাবে যোগ করব সেটা একটু খেয়াল করো। প্রথমেই 1 আর 0 যোগ করলে অবশ্যই 1, 1 আর 0 যোগ করলে 1, 0 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। 2 কি লেখা যাবে? যাবে না, কারণ আমরা এখানে বাইনারি যোগ করতেছি। আমরা জানি বাইনারি যোগ করতে গেলে যদি ভিত্তি সমান হয়ে যায়, 1 আর 1 যোগ করলে 2 হয়ে যায়, 2 কিন্তু লেখা যাবে না। ভিত্তি সমান হয়ে গেলে যে যোগফল যেহেতু 2 হয়ে যায়, এই যোগফল থেকে ভিত্তিটা বিয়োগ করে দিতে হবে, তাহলে 0 হয়। তাহলে 1 আর 1 যোগ করলে 0 হবে, হাতে কিন্তু 1 থাকবে কারণ 1 বা 2 বিয়োগ করছি আমরা। তাহলে সেই 2টা তুমি এখানে লিখবা, এই যে এই 0-র জায়গায় সেই 2টা হাতের 1 লিখবা। অর্থাৎ আমি আবারও বলতেছি, 1 আর 1 যোগ করলে 2 হয়, তুমি সেই 2 লিখবা না। কেন? কারণ 2 ভিত্তির সমান হয়ে যায়। তাহলে কি করতে হবে, সেই 2 থেকে তুমি ভিত্তিটা বিয়োগ করে দিতে হবে। এই যে ভিত্তিটা আমরা বিয়োগ করে দিলাম, তাহলে 0 হয়, তাহলে ফলাফল 0। যেহেতু একবার বিয়োগ করছে, হাতে 1 আছে, সেই 1টাই 0-র সাথে আসবে। এই 0-র সাথে 1 আসলে সেটা 1 হয়ে যাবে। এবার 1 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তাহলে যোগ করি, 1-এর সাথে যদি আমরা 1 যোগ করি, আমরা আমাদের হাতে কত থাকবে বলো তো? 1-এর সাথে যদি 1 যোগ করি তাহলে 2, 2 কি লেখা যাবে? 2 লেখা যাবে না। কেন? কারণ 2 ভিত্তির সমান হয়ে যায়। আর ভিত্তির সমান যদি হয়ে যায় তাহলে কি করতে হবে, 2-র সাথে ভিত্তিটা বিয়োগ করে দিতে হবে, 0। তার মানে এখানে হচ্ছে 0। হাতে কি 1 আছে? আছে, এই 1 এখানে নিয়ে আসো। এবার 3টা 1 যোগ করলে হয় 3, 3 কিন্তু লেখা যাবে না। কেন? কারণ ভিত্তির বড় হয়ে গেছে। তাহলে এবার ভিত্তিটা বিয়োগ করে দাও, 3 থেকে 2 বিয়োগ করে দিলে 1 হয়, 1 হবে এখানে অ্যান্সার। হাতে কি আছে? অবশ্যই, কারণ 1 বা 2 বিয়োগ করছে, এই জন্য হাতে 1 থাকবে। 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 লেখা যাবে না। তাহলে 2 থেকে ভিত্তিটা বিয়োগ করে দাও, 0 হয়, তাহলে 0 থাকবে নিচে। হাতে 1 আছে? আছে, সেই 1 এখানে আসবে। এবার 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়, 2 কিন্তু লেখা যায় না, তাহলে ভিত্তি বিয়োগ করে দাও, 0 হয়, তাহলে এখানে 0 বসবে। হাতে কিন্তু 2 যেহেতু একবার বিয়োগ করছি, হাতে 1 আছে, সেই 1 এখানে নেমে গেছে। যারা বিয়োগটা দেখছিলে আগে শুরুতে, তারা এখন বুঝতে পারতেছে কিভাবে আমরা এই যোগটা করছি, মানে সরি যোগটা আমরা কিভাবে করছি, বাইনারির যোগটা আমরা কিভাবে করছি। সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে একটা জিনিস মনে রাখবা, 2 এর পরিপূরকে যখন তুমি যোগ করবা, তখন সেখানে যদি তোমার এই যে 9 বিটে অ্যান্সার আসে, দেখো কয় বিটে অ্যান্সার আসছে, 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নাম্বার বিটটা বাদ। 9 নাম্বার বিটটা কি হবে? বাদ হবে, বাকিটা হবে অ্যান্সার। আমি একটু শুরু থেকে তোমাদেরকে বুঝাই, সবাই একটু খেয়াল করো যারা শুরু থেকে বুঝো নাই। সেটা হচ্ছে কি, তোমার পরীক্ষায় প্রশ্ন অনেকভাবে আসতে পারে। সেটা হচ্ছে এই 2 এর পরিপূরকের প্রশ্ন আসবে তোমার, হয়তো তোমাকে বলবে যে এই 65 থেকে 65 থেকে 35 2 এর পরিপূরকে বিয়োগ করো, 2 এর পরিপূরকে বিয়োগ করো, মানে পার্থক্য বের করতে হবে 2 এর পরিপূরকে। অথবা তোমাকে বললো যে তোমার বন্ধু ওই যে শিলা এত টাকার বই কিনেছে, মীরা এত টাকার বই কিনেছে, কে বেশি টাকার বই কিনেছে, এটা বের করতে 2 এর পরিপূরকের মাধ্যমে দেখাও, অথবা যোগের মাধ্যমে দেখাও। তো যোগের মাধ্যমে দেখানোর কথা বললেই বুঝবা যে 2 এর পরিপূরকের কথা বলছে। এখন আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নটা আমি তোমাকে একটু বলি। আমাদের প্রশ্নের মধ্যে বলছে কি, যে শিলা সে 125 অক্টালে কি করছে, 125 টাকা অক্টালে সে 125 টাকার বই কিনেছে, আর মীরা 120 টাকার বই এটা দশমিকে কিনেছে। এখন তুমি এখানে বলবা না যে কে বেশি টাকার বই কিনছে, কারণ দুইটা কিন্তু একই সংখ্যা পদ্ধতিতে নাই। যদিও দেখতে মীরা 120 ছোট দেখাচ্ছে, কিন্তু মীরা কিন্তু বেশি টাকার বই কিনছে না কম টাকার, এটা তুমি এখনো ডিসিশন নিবা না। দুইটাকে আগে দশমিকে রূপান্তর করবা, তারপরে তুমি চিন্তা করবা। তো এখন এটা তো 120 টাকা দশমিকে আছে, ভালো কথা। আমরা এখন কি বের করতেছি, আমাদের টার্গেট হচ্ছে কে বেশি টাকার বই কিনেছে, কত টাকা বেশি সেটা আমরা বের করব। তো এখন তুমি যদি এখানে খেয়াল করো,
মীরা 120 টাকার বই কিনছে, ভালো কথা, তবে শিলা 125 অক্টালে আছে, দশমিকে কত সেটা আমরা দেখতে চাই। তো এই শিলার যে টাকাটা, এই টাকাটাকে তুমি আগে দশমিকে রূপান্তর করো, রূপান্তর করার পরে আমরা দেখছি 85 হয়, তার মানে শিলা কিনেছে আসলে 85 টাকার বই, ঠিক আছে, কারণ এটা হচ্ছে ডেসিমেলে। তার মানে এখন বলো তো কে বেশি টাকার বই কিনেছে? অবশ্যই মীরা বেশি টাকার বই কিনেছে 120 টাকা, আর শিলা কিনেছে কত? 85 টাকা। এবার তোমার কাজ হবে যে কম টাকার বই কিনেছে, মানে যার সংখ্যাটা কম, তার মাইনাস মানটা বের করা। তাহলে সংখ্যা কম হচ্ছে কি 85, এবার মাইনাস 85টা তোমার বের করতে হবে। তো মাইনাস 85 আমরা কিভাবে বের করব সেটা তুমি একটু দেখো। দেখো মাইনাস 85 বের করতে হলে তুমি প্রথমেই 85-র বাইনারিটা বের করে ফেলো। তো আমি 85-র বাইনারি বের করে দেখলাম, এই যে 85-র বাইনারিটাকে আমি আগে বের করছি। 85-র বাইনারি বের করতে গিয়ে আমি দেখলাম 1010101, এটা হচ্ছে 85-এর বাইনারি। এই বাইনারি মানটা তুমি 8 বিটে লিখতে হবে। তাহলে এটা অলরেডি আছে 7 বিটে, 1 2 3 4 5 6 7, দেখো 7 বিট লিখলাম। 8 বিট বানাইতে হলে বাম পাশে একটা শূন্য দিতে হবে, ওকে। অর্থাৎ বাইনারি মানটাকে 8 বিটে লিখতে হবে। এরপরে একের পরিপূরক করতে হবে। একের পরিপূরক করার নিয়ম হচ্ছে 0 থাকলে 1 লিখবা, 1 থাকলে 0 লিখবা, 0 থাকলে 1, 1 থাকলে 0, এইভাবে তুমি লিখবা। তারপরের কাজ কি হবে? তারপরের কাজ হচ্ছে এই একের পরিপূরকের সাথে যদি তুমি 1 যোগ করো, একের পরিপূরকের সাথে যদি তুমি 1 যোগ করো, তাহলে 2 এর পরিপূরক হয়ে যাবে। সো এই 0 এর সাথে 1 যোগ করলে 1, হাতে আর নাই, 1 এর জায়গায় 1, 0 এর জায়গায় 0, 1 এর জায়গায় 1, 0 এর জায়গায় 0, বাকিটা সেম বসে গেছে। তার মানে এটা হচ্ছে আমাদের কি 2 এর পরিপূরক। তাহলে যেটা 2 এর পরিপূরক বের হয়েছে সেটাই আমাদের মাইনাস মান। তাহলে আমরা 85-র বাইনারিকে 2 এর পরিপূরক করছি, মানে এটাই আমাদের -85। তাহলে আমরা -85টা পেয়ে গেছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি কি বললাম, আমাদের এখানে দুইটা বই কিনা হয়েছে, দুইজনে বই কিনেছে, একজনে কিনেছে 120 টাকার, 120 টাকার, আর আরেকজনে কিনেছে 85 টাকার। তো তোমার টার্গেট থাকবে যেটা ছোট সেটার মাইনাস মানটা বের করা। তো পার্থক্য তোমাকে যদি আমি বলি কে বেশি টাকার বই কিনেছে, কত টাকা বেশি বই কিনেছে, তুমি কি করবে? তুমি বলবে যে আরে ভাই ইজি, 120 থেকে আমি 85 বিয়োগ করে দিয়ে অ্যান্সার পেয়ে যাব। কত অ্যান্সার? অ্যান্সার আসতেছে আমাদের 15 আর 20 35 টাকা, 35 টাকার বেশি বই কিনেছে এ। কিন্তু না, তোমাকে বলছে যোগের মাধ্যমে করতে বা 2 এর পরিপূরকের মাধ্যমে করতে, সেজন্য তোমাকে প্রথমে 120 লিখতে হবে, তারপর যোগ চিহ্ন দিতে হবে, এ প্লাস 85 কে তোমার -85 লিখতে হবে। এখন -85-র বাইনারি কিন্তু তুমি পেয়ে গেছো, দেখো খুব ইজি ভাবে। এই যে -85-র বাইনারি কিন্তু কিভাবে 2 এর পরিপূরকে পাওয়া যায় সেটা তুমি পেয়ে গেছো। এখন আসো 120-এর বাইনারি, এটা তুমি ইজিলি পারবা, কারণ এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে তুমি বাইনারিতে রূপান্তর করবে। ওই যে ভাগ ভাগ 2 দিয়ে ভাগ ভাগ করে রূপান্তর করবে, সেটা আমি করে দেখা নাই, কারণ এটা ক্লাসে করাইছি যে এইটাই হচ্ছে সেটা। তো এটাকে রূপান্তর করলে তুমি এটা পাবা 4টা 1 3টা 0, এটা হচ্ছে 120-এর বাইনারি। তাহলে তুমি দেখো 120-এর বাইনারি পাইলা 4টা 1 3টা 0, তার মানে 120-এর বাইনারি পাইলা কত? 120-এর বাইনারি পাইলা 4টা 1 3টা 0, 4টা 1 3টা 0, এই যে 120-এর বাইনারি পাইলা তুমি এটা। আবার -85-র বাইনারি কত পাইছো তুমি দেখো তো, -85-র জন্য কত পাইছো একটু খেয়াল করো তো। এই যে -85-র জন্য পাইছো 10101011, অর্থাৎ 3টা 10 11, আচ্ছা, তার মানে তুমি পাইছো হচ্ছে 10101011, এটা পাইছো, ঠিক আছে। এখন তুমি এটা থেকে এটা বিয়োগ করে দিবা, শেষ, সরি যোগ করে দিবা। কেন? কারণ এই যে দেখো তুমি বলেছো উপরেই লিখছো 120-এর সাথে -85 যোগ করলেই কিন্তু আমরা কত পেয়ে যাই, আমাদের যে কাঙ্ক্ষিত মানটা 35, সেটা কিন্তু আমরা পেয়ে যাই। তো আমরা সেম কাজই করতেছি, 120-এর বাইনারির সাথে -85-এর বাইনারি তুমি যোগ করে দাও, যোগ করে দিলে যেটা পাবা তুমি এই 35-এর বাইনারিটাই কিন্তু পাবা। এইটাই করছি, আর কিছু নেই। এই জন্য দেখো নিচে আমি কি করলাম, এই 120-এর বাইনারির সাথে আমাদের হচ্ছে এই 85-এর বাইনারি, -85-এর বাইনারিটা আমরা যোগ করে দিয়েছি। তো এটা যোগ করলে যে অ্যান্সারটা আসে, অ্যান্সার যদি 9 ঘরে আসে, দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9 ঘরে যদি আসে 9 নাম্বার ঘরটা বাদ, এটাকে বলা হয় ক্যারি বিট। ক্যারি বিট বাদ, একটা এক্সট্রা বিট আসলে সেটা হয়ে বাদ হয়ে যাবে, ঠিক আছে। বাকিটা হচ্ছে অ্যান্সার। এখন বলো এটা ক্লিয়ার কিনা। এই আর কি কথা, সোজা হিসাব, ছোট সংখ্যাকে তোমার ঋণাত্মক মান বের করে তারপর বিয়োগ করে দিতে হবে, আর কিছু না। ঋণাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক কিভাবে করব? একইভাবে, হ্যাঁ 200 বাদ 120, 200-এর হিসাব বাদ করে দিয়েছি, 200 বাদ, 200 নাই এখন, 120।
0 + 0 = 1 কেমনে, কোনটা কোথায়? এখানে কোনো যোগ বললে সেটা তুমি করে নিও, কোনো সমস্যা নাই। কোথায় 0 + 0? আচ্ছা এই যে এখানে, এখানে এখানে হচ্ছে 0 হবে। যোগ তো তোমাদেরকে শুরুতে শিখিয়ে দিয়েছিলাম, সেভাবে করে নিবা, সমস্যা নাই তো। তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের এই যে এটা ক্যারি বিট তো বাদ, অ্যান্সার হচ্ছে 0 0 1 0 0 0 1 1, এটা হচ্ছে অ্যান্সার। শেষ। এটাকে যদি তুমি রূপান্তর করে দেখো, এই বাইনারি মানটাকে যদি তুমি আসলে রূপান্তর করে দেখো দশমিকে, তাহলে কত হবে জানো? 1 2 4 8 16 32 35। এটাকে রূপান্তর করে দেখলে দেখবে 35 আসবে, আর আসলে কিন্তু 35। ওই যে পার্থক্য, একজন 85 টাকার কিনছে, একজন 120 টাকার, পার্থক্য কিন্তু 35। এই বাইনারি মানটাকে তুমি রূপান্তর করে দেখাইতে পারো 35, তাহলে 35 টাকার বেশি বই কিনেছে, আর কিছু না। অ্যান্সার হবে এইটা এইটা, ঠিক আছে, এটা অ্যান্সার হবে। 9 নাম্বার বিটকে বলা হবে ক্যারি বিট, সেই ক্যারি বিট বাদ, এটা হচ্ছে কথা। তো দেখো আমরা যদি একটু দেখি যে লাস্টে তোমাদেরকে এই স্লাইডটা আমি দিয়ে দিব, এই স্লাইডের মধ্যে দেখো কি আছে, এখানে যদি একটু খেয়াল করো, এই যে পরে হচ্ছে আমাদের কিছু কোড সম্পর্কিত আলোচনা আছে। এই যে কোড সম্পর্কিত আলোচনা, সেটা তোমরা একটু পড়ে নিলে হবে, আর কিছু নাই। এই যে কোড থেকে প্রশ্ন আসবে, তোমার হচ্ছে এমসিকিউতে আসার সম্ভাবনা, কতে আসার সম্ভাবনা বেশি আছে, আলফা নিউমেরিক কোড কি জিনিস, আজকি কোড কি জিনিস, আজকি কোড কয় ধরনের, তারপরে হচ্ছে তোমার আজকি 7 আছে 8 আছে, এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে। তারপর হচ্ছে ইবিসিডিআইসি কোড কি, তারপরে ইবিসিডিআইসির পরে ইউনিকোড কি, এগুলো দেওয়া আছে। ইউনিকোড কি, এগুলো তোমরা পড়ে নিও, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী ক্লাস শুরু হবে আমাদের 3টা বাজে ইনশাআল্লাহ। 3টা বাজে আমরা দ্বিতীয় পঞ্চম অধ্যায় পড়ব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই অবশ্যই সেই ক্লাসে যুক্ত হয়ে যাও। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস শুরু হবে 1টা বাজে, 2টা 3টা, 2 ঘন্টা পরে, ঠিক আছে। 2 ঘন্টা পরে সবাই আবার যুক্ত হয়ে যাও। তখন আমরা পঞ্চম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পড়বো, ঠিক আছে। আর সন্ধ্যায় আমরা পড়বো হচ্ছে তোমার তৃতীয় অধ্যায়, আমাদের ডিজিটাল ডিভাইসটা আমরা পড়বো সন্ধ্যায় 7:30টায়। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 16 বিট 8 বিট যেভাবে করে 16 বিট একইভাবে। এখন 16 বিট করলে অনেক টাইম লাগবে, আমাদের তো এত টাইম খরচ করার দরকার নেই। 8 বিট যে বুঝতে পারে সে 16 বিটও করতে পারবে। আর পিডিএফ পেয়ে যাবা পরের ক্লাসের পরে, ঠিক আছে। আমাদের দ্বিতীয় যে ক্লাসটা নেব সেটার পরে তোমরা পিডিএফটা পাবা।